আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামে। আজকে আমরা কোনো মোটিভেশন বা আমরা কোনো সেশন টাইপের কোনো কিছু করতে যাচ্ছি না। আজকে আমরা সরাসরি ক্লাসে চলে এসেছি এবং ঘড়িতে এই মুহূর্তে 11:15 বাজে। তো এই মুহূর্তেই আমরা কাঠখোট্টা টাইপের অর্থাৎ কেমিস্ট্রির জৈব যৌগ নিয়ে ক্লাস করব। সো কঠিন একটা টপিক্সের খুব সহজ কিছু বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো। এর আগে আমাদের জৈব যৌগের 1 থেকে 7টা ক্লাস আমি নিয়েছি, তোমাদের প্রাইভেট গ্রুপে নিয়েছিলাম, যদিও ম্যারাথন গ্রুপে। সো ম্যারাথন গ্রুপের জন্য স্পেশালি আজকের ক্লাসটি। তবে এই ক্লাসটি আমাদের এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা যারা অ্যাডমিশন দিবা অর্থাৎ এইচএসসি 2020 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য খুব বেশি প্রয়োজনীয়। সো আজকের ক্লাসে এই টপিকসগুলোর উপরে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যে জৈব যৌগের ক্লাস নিয়েছিলাম সেগুলোর উপরে আজকে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করব। সো কথা দিয়েছিলাম লাইভে আসবো, ফিজিক্যালি বেশ অসুস্থতা অনুভব করতেছিলাম, কিন্তু তারপরেও তোমাদেরকে যেহেতু কথা দিয়েছিলাম লাইভে আসবো, এই জন্য আসলে লাইভ ক্লাসে চলে আসছি। সো খুব দ্রুত তোমরা ঝটপট বন্ধুদেরকে ঘুম থেকে ডেকে নিয়ে আসো এবং অবশ্যই নিজ নিজ টাইম লাইনে তোমরা আমাদের আজকের ক্লাসটি শেয়ার করে দাও। সো আমি একটু দেখে নিই তোমরা কে কে অলরেডি জয়েন করেছো এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি একটু চেক করে নিই। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছো। যারা যারা অলরেডি জয়েন করেছো নিজ নিজ টাইম লাইনে আমাদের ক্লাসটি শেয়ার করে দাও এবং অবশ্যই বন্ধুদেরকে মেনশন করে দাও। তাসনিম তানজিনা বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাইম ভাইয়া, বেসিক ক্লাস পাবো কোথায় এখন? 1 থেকে 7 পর্যন্ত যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেটা আমাদের পেজে সেভ করা আছে, আমাদের বন্দি পাঠশালা গ্রুপে আছে, আমাদের বন্দি পাঠশালা নামের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে আছে। সো প্রত্যেকটা জায়গাতে তোমরা সার্চ করলে পেয়ে যাবা। কর্নার দিকে ভালো শ্যাডো দেখা যাইতেছে। আচ্ছা, অলরেডি যারা জয়েন করেছো বন্ধুদেরকে মেনশন করে দিতে থাকো। যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আমি বেশ অসুস্থতা অনুভব করতেছি, এই জন্য হয়তো খুব বেশিক্ষণ তোমাদের সাথে থাকতে পারবো কিনা বলতে পারছি না। তবে যতক্ষণ থাকবো ততক্ষণ তোমাদের সাথে বেশ কিছু প্রবলেম নিয়ে ডিসকাশন করব। আচ্ছা, নাজিয়া জানাতে একটু বলেছো রমজান মাসে কেউ ঘুমায় নাকি? আচ্ছা, তো শুরুতেই তোমাদের কাছে প্রশ্ন যে আমার এর আগে 1 থেকে 7 পর্যন্ত আমি যে জৈব যৌগের উপরে ক্লাস নিয়েছিলাম এই 7টি ক্লাসের মধ্যে কে কয়টি ক্লাস করেছো? আমি 7টি ক্লাসের টপিকস ডান সাইডে লিখে রেখেছি, যেখানে আমি নামকরণের উপরে একটা ক্লাস নিয়েছিলাম, সমানতার উপরে একটা ক্লাস নিয়েছিলাম, পুরো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের উপরে 3টা ক্লাস নিয়েছিলাম, অ্যালকোহলের উপরে টোটাল একটা ক্লাস নিয়েছিলাম এবং অ্যালডিহাইড কিটোন মিলিয়ে একটা ক্লাস ছিল। এই 7টি ক্লাসের মধ্যে কে কয়টি টপিকস এর ক্লাস করেছো সেটা আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা জানাতে থাকো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কার বেসিকে কতটুকু সমস্যা রয়েছে এবং তারপর সেই অনুযায়ী প্রবলেম সলভটা আলোচনা করতে পারবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা, একটা ব্যাপার আরও একবার মনে করিয়ে দিতে চাই। বেশ আজকে ইফতারি পর থেকে অসুস্থতা অনুভব করতেছিলাম, কিন্তু দিনের বেলা যেহেতু অ্যানাউন্স করেছিলাম যে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে, এই জন্য সরাসরি ক্লাসে চলে আসছি শুধুমাত্র কমিটমেন্ট রক্ষা করার জন্য। তোমরা হয়তো আমাকে দেখে বেশ খানিকটা হয়তো বুঝতে পারতেছো। সো আমরা আমাদের ক্লাসের টপিক্সে চলে যাই। তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে এখানে 8টা টপিক্স লিখেছি, 8টা টপিক্সের উপরে যে আমাদের 7টা ক্লাস ছিল, কে কয়টি ক্লাস করেছো? সো আমি একটু দেখে নেই যে তোমরা আসলে কে কয়টি ক্লাস করেছিলে। খায়রুল বাশা রিমন বলেছো সবগুলো করেছি। রিপন সরকার একটাও করি নাই, লাইভে ফার্স্ট আজকেই। ওকে, করি নাই। নুসরাত শাহরিন শিফা অল ডান ভাইয়া। আচ্ছা, আজকে আমাদের ক্লাসে হয়তো মাঝখান থেকে তোমাদের ইয়াসিন ভাই এসে জয়েন করবে, তো ফিজিক্সের যে কোনো একটা টপিক্সের উপর তোমরা কিন্তু ক্লাস পেয়ে যেতে পারো। স্টুডেন্ট এত কম কেন বুঝলাম না তো ব্যাপারটা। আচ্ছা, তিমন সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। নিতুন বলেছো করি নাই একটাও। অবশ্যই করে নিও, আমাদের ক্লাসগুলো আগের প্রত্যেকটা ক্লাস বন্দি পাঠশালার পেজে, গ্রুপে, ইউটিউবে প্রত্যেকটা জায়গাতে সেভ করা আছে। আচ্ছা, মাওয়া বলেছো সবগুলো ইনশাল্লাহ। ওকে,
তো আমি এই মুহূর্তে তোমাদের থেকে জেনে নিব যে আমাদের এই যে 8টা টপিকস অলরেডি হয়ে গিয়েছে, এই 8টা টপিকের মধ্যে তোমাদের কার কোন টপিকে প্রবলেম, বেশি সংখ্যকবার যেই টপিকে প্রবলেম তোমরা কমেন্ট করবা সেই টপিকের উপরে আজকে আমরা বেশি ফোকাস দিয়ে প্রবলেম সলভ করব। সো আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কোন টপিকের উপরে প্রবলেম ফেস করেছো। আমি যদিও পড়ানোর সময় তোমাদেরকে একদম ডিটেইলসভাবে পড়িয়েছিলাম, সো আমি দেখতে চাই তোমরা কে কোন টপিকে প্রবলেম ফেস করেছো। সবগুলো করেছি ভাইয়া, করেছি ভাইয়া, সব ভাইয়া পড়লেও ভুলে যাই। আচ্ছা, তোমাদের যদি কোনো টপিক্সে প্রবলেম না থাকে তাহলে কিন্তু এক্ষুনি ক্লাসটা শেষ হয়ে যাবে। আমি দেখতে চাই তোমাদের কার কোন টপিকে সমস্যা। সো এই সমস্যার উপর বেস করে আমরা কিন্তু আজকের ক্লাসে ফোকাস দিয়ে ওই টপিক্সটাই আলোচনা করার চেষ্টা করব। ওকে, ফার্স্ট ক্লাস করতেছি। আচ্ছা, ব্যাপারটা এরকম না যে তোমাদের ক্লাস করার পরেই প্রবলেমের কথা বলতে হবে। যদি তোমাদের মনে হয় যে এই টপিকগুলোর কোনোটার উপরেই তোমরা ক্লাস করেছো অন্য কোথাও বা নিজে নিজে পড়েছো, তারপরেও যদি কারো মনে হয় যে এর মধ্যে কোনো একটা প্রবলেম রয়ে গিয়েছে, তাহলে সেটার উপরে তোমরা প্রবলেম কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে সেটার উপরে আমি এক্স্যাক্টলি আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, অলরেডি নাজিয়া জান্নাতিকরা 1 থেকে 7 পর্যন্ত ক্লাসের ইউটিউব প্লেলিস্ট কমেন্ট করে দিয়েছে। সো ধন্যবাদ নাজিয়া জান্নাতিকরাকে। তোমরা যারা যারা বলতেছিলে যে ভাইয়া ক্লাসগুলো কোথায় পাবো, তাহলে এখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবা। কিটোন 7 নাম্বার, কিটোন। ওকে, অ্যালডিহাইড আর কিটোনের উপর আমি তো একটা ক্লাস নিয়েছিলাম। আমাদের 8ম ক্লাসটি অ্যালডিহাইড বা কিটোনের আমাদের কি কি বিক্রিয়া দিয়ে থাকে, অর্থাৎ 9 ধরনের বিক্রিয়া দেয়। সেই 9 ধরনের বিক্রিয়ার উপর আমাদের 8ম ক্লাস হবে, যেটা আমাদের জৈব যৌগের পরবর্তী ক্লাস। অনেকে বলছো সমানতা, সমানতা তো খুবই ইজি একটা টপিক। ওকে, অ্যালকাইন, কিটোন, আমি দেখতে পাচ্ছি নামকরণ, আবারও নামকরণ, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন। আচ্ছা, ওকে, অ্যালকোহল, আবার সমানতা, একটি করিনি শুধু, কিথিমিথি বলেছ, নামকরণ। আচ্ছা, আমি কিন্তু এইভাবে তোমাদেরকে প্রেজেন্ট নিচ্ছি, তোমরা কে কে আসলে ক্লাসে উপস্থিত ছিলে আমার বাকিগুলো তো উপস্থিতি নিশ্চিত করতে হবে। কিটোন, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, কিটোন, সমানতা, আচ্ছা, বেনজিন ওরিয়েন্টেশন, কিটোন নিয়ে কথা বলতেছো। আচ্ছা, আমি চেষ্টা করি, যেহেতু তোমরা অনেকগুলো টপিক্স নিয়ে কথাবার্তা বলতেছো, আমি সবগুলো টপিক্সের উপরে কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আলোচনা করি, এবং তার মধ্যে যে বেসিক ব্যাপারগুলো চলে আসবে আলোচনার মধ্যে, সেখান থেকে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো আমি একটা একটা করে টপিক্স ধরি, সেই টপিক্স থেকে বোর্ড এক্সামে কি এমসিকিউ এসেছে বা সিকিউ আসতে পারে, এবং একই সাথে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিটেন এবং এমসিকিউতে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি, তোমাদের হয়তো প্রবলেম সলভ হয়ে যাবে। সো প্রথমে আমরা নামকরণ নিয়ে কথাবার্তা বলি। নামকরণ থেকে সাধারণত এইচএসসি এমসিকিউতে একটা প্রশ্ন থাকেই, এবং আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেটা হতে পারে যে কোনো ইউনিভার্সিটি, এছাড়া হতে পারে মেডিকেল, এবং স্পেশালি যদি বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি অংশে নামকরণ থেকে এই প্রশ্ন খুব কমই মিস যায়। আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় নামকরণ থেকে তো একটা প্রশ্ন আসেই, অনেক বড় শাখা শিকলযুক্ত একটা নামকরণ দিয়ে দেয়। সো আমি এখন নামকরণের মূল আলোচনায় যাব না। আমি প্রায় 2 ঘন্টার উপরে তোমাদের নামকরণের একটা পেইড কোর্সের ক্লাস ওপেন করেছিলাম, যেটা অলরেডি আমাদের কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। সো সেখান থেকে নিয়মগুলো তোমরা দেখে নিও, আমি জাস্ট কয়েকটা প্র্যাকটিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নামকরণের উপরে আমার খুবই মজার একটা থিওরি আমি নিজে তোমাদেরকে শিখিয়েছিলাম, নামকরণ সমান বন্ধুকে বাস দেওয়া। সো সেখান থেকে আমি তোমাদেরকে নামকরণের কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে শেখাই। নামকরণ সমান বন্ধুকে বাস দেওয়া। সো এটা হয়তো যারা আজকে নতুন ক্লাস করতেছো তারা হয়তো অনেকেই বুঝতে না পারো যে এটা ভাইয়া কেন লিখতেছে। সো এটা আমি এক্সপ্লেইন করেছিলাম, কারণ নামকরণের মধ্যে 3টা পার্ট থাকে। প্রথম পার্ট প্রিফিক্স বা যেটাকে আমরা বলি পূর্বপদ, এরপরে দ্বিতীয় যে অংশটা থাকে সেটা হচ্ছে ওয়ার্ড রুট বা শব্দমূল, এবং তৃতীয় থাকে সাফিক্স, যেটাকে আমরা শেষ পদ বা পরপদ বলি। সো একটা নামকরণে যেমন মোহাম্মদ দিয়ে নামের মূল অংশ, এরপর লাস্টে হোসেন আমরা যদি ছেলেদের নাম চিন্তা করি, তাহলে প্রথম অংশটা হচ্ছে প্রিফিক্স, মাঝখানের অংশটা ওয়ার্ড রুট এবং লাস্টের অংশটা সাফিক্স।
এক্স্যাক্টলি আমাদের এই প্রিফিক্স ওয়ার্ড রুট সাফিক্স এই তিনটা পার্ট নিয়ে আমাদের জৈব যৌগের নামকরণ গঠিত হয়। সো আমি বেসিক আলোচনায় যাব না, আমি জাস্ট কয়েকটা প্রবলেম তোমাদের সাথে সলভ করার চেষ্টা করব, যেটা এইচএসসি বোর্ড এক্সামের এমসিকিউ পার্টে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সহ অন্যান্য যে সকল ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল রয়েছে বা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আসতে পারে এবং বিগত বছরগুলোতে আসতে দেখা গিয়েছে। সো আমরা একটা নামকরণ এখানে যোগ আঁকবো, সেটার নামকরণ আমি শেখানোর আগে তোমাদেরকে কিন্তু করে ফেলতে হবে। ওকে, যেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে এরকম একটা নামকরণ তোমাদেরকে আমি করতে দিচ্ছি। সো সবাইকে কিন্তু করে ফেলতে পারতে হবে। আমি সলভ করার আগে তোমাদের থেকে অ্যান্সার নিব। ওকে, এটা কিন্তু যত সহজ মনে হচ্ছে এটা কিন্তু আসলে তত সহজ নয়, এটা কিন্তু ভুল করার মতো বেশ কয়েকটা জায়গা রয়েছে। সো ঝটপট এই যৌগটির নামকরণ তোমরা কমেন্ট বক্সে লিখতে থাকো, এরপর আমি এটা এক্সপ্লেইন করে দিব। ওকে, যারা যারা আমার ক্লাস করেছিলে আমি কিন্তু এই নামকরণটা ক্লাসে প্র্যাকটিস করিয়েছিলাম। ওকে, খুবই ইজি। আমার নামকরণের যে 7টা স্টেপ ছিল তার মধ্যে সেকেন্ড স্টেপে তোমাদেরকে শিখিয়েছিলাম যে আমাদের প্রথম কাজটা কি বক্স করে ফেলতে হবে, এরপরের কাজটা কি নাম্বারিং করতে হবে, তারপরের কাজটা কি প্রিফিক্সের নামকরণ করতে হবে, তারপর ওয়ার্ড রুট, তারপর সাফিক্স, কাজ শেষ। সো আমরা 2 মিথাইল অলরেডি 3 হাইড্রোক্সি মিথাইল প্রোপেন বিউটেন। তো ইয়াসিন বলেছে 2 মিথাইল 3 হাইড্রোক্সি 3 হাইড্রোক্সি বিউটেন আমি তো কেমিস্ট্রিতে কাঁচা এবং ভুল। তোমাদের ইয়াসিন ভাই অতি উৎসাহের সাথে চমৎকারভাবে ভুল করেছে। তো আমাকে ইচ্ছা করতেছে হাউমাউ করে হেসে দেই ইয়াসিনের অ্যান্সার শুনে। তো যাই হোক, ইয়াসিন ধন্যবাদ। আমারই মনে হয় ভুল আছে, তোমার কাছ থেকে হয়তো এই নামকরণটা একটু শেখা প্রয়োজন। আচ্ছা, আমার ঘুম ক্লাস দেখে দৌড় দেয়। হ্যাঁ, ক্লিয়ার না তো ভাই? ক্লিয়ার থাকবে না কেন? আচ্ছা, ওকে, দেখো তোমাদের ইয়াসিন ভাই কিন্তু ভুল বলেছে। ইয়াসিন যেটা বলেছে সেটা লিখে না দিলে তো পাপ হবে। ইয়াসিন 2 মিথাইল বলেছে, 2 মিথাইল কাছাকাছি গিয়েছিল, 3 হাইড্রক্সি বিউটেন, আবার গুনে গুনে বলেছে, 1 2 3 4 আর কর গুনে বলছে। বিউটেন, ইয়াসিন একের ঘরের নামটা পড়ে নিও। 3 হাইড্রক্সি বিউটেন, সো এটা হচ্ছে ইয়াসিন বলেছে। আচ্ছা, তো তোমরাই বলো ইয়াসিনের নামকরণ কি ঠিক আছে? 2 হাইড্রক্সি 3 মিথাইল বিউটেন, তাহলে 2 হাইড্রক্সি কোত্থেকে আসছে তাই তো বুঝলাম না। ইয়াসিনের দলে চলে গেলে নাকি তোমরা? কে অ্যান্সার করছো 2 হাইড্রক্সি? ইমরান হোসেন, পিটাবো তোমাকে। আচ্ছা, শেখ মোহাম্মদ ইমরান হোসেন, তোমার অ্যান্সার ঠিক আছে। আলিয়ার জং, তোমার অ্যান্সার ঠিক আছে। 2 মিথাইল। নিতুন, তোমার হাইফেন কোথায় গেল? আমি তো হাইফেন লেখা শিখিয়েছিলাম, শব্দ এবং ওয়ার্ডের মাঝখানে বা লেটারের মাঝখানে অবশ্যই হাইফেন দিতে হবে। সরি ফর লেট ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, তো অনেকে অনেক রকম অ্যান্সার করতেছো। আমি একটা নামকরণ দিয়েছি, তো একটা যৌগের নামকরণ করতে যে তোমরা 30-40টা নাম বলে ফেলতেছো। এখন আমি যদি জিজ্ঞাসা করি আমার নাম কি, তো আমার নাম কি 40টা হয়ে যাবে? সো দেখো, একটা যৌগের নামকরণ তো একটাই হবে। সো আমরা যদি নামকরণ করতে যাই, তোমাকে কি খুঁজে বের করতে হবে বলো তো? একদম খুব সুন্দর মতো এর মধ্যে খুঁজতে হবে যে কোনো কার্যকরীমূলক আছে কিনা। সো ফাংশনাল গ্রুপটাকে আমরা রাউন্ড করে ফেলবো। সেকেন্ড কাজ, এর মধ্যে আমাদের কোনো কার্বন আছে কিনা। যদি কার্বন না থাকে তাহলে ওইটাকে তো আমাদের বক্সের মধ্যে নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমাদের মূল প্রধান কার্বন শিকল হবে হচ্ছে এটা। কেন এটা প্রধান কার্বন শিকল হবে? কারণ এখানে কার্বন সংখ্যা বেশি। আমরা যদি অন্যভাবে চিন্তা করি, শাখার সংখ্যা বেশি এই লাইনে। আবার যদি চিন্তা করি যে আমাদের এই যে OH, এটা তো আমাদের ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ যে কার্বনের সাথে সংযুক্ত রয়েছে সেটা কি আমাদের প্রধান কার্বন শিকলের মধ্যে আছে নাকি নাই? অবশ্যই আছে। সো এখানে আমি তোমাদেরকে 4টা স্টেপ শিখিয়েছিলাম। সো আমি সেই 4টা প্রায়োরিটির স্টেপে আর যাবো না এখন, কারণ তোমরা প্রত্যেকে অলরেডি বুঝতে পেরেছো। সো দেখো, আমাদের এখানে OH, এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। এখন আমাদের অলরেডি আইডেন্টিফাই করতে পেরেছি যে আমাদের কোনটা ফাংশনাল গ্রুপ হবে, কোনটা ওয়ার্ড রুট হবে, কোনটা সাফিক্স হবে, কোনটা প্রিফিক্স হবে। সো এটা কি আমাদের শাখা। এটা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে, এই জন্য তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম। এটা শাখা। সো এবার আমরা নাম্বারিংটা করে ফেলি। এই জায়গাটাতেই তোমরা প্রত্যেকে ভুল করতেছো। এদিক থেকে আসলে এখানে শাখা পাচ্ছি 2 নম্বরে, এদিক থেকে গেলে এখানে শাখা পাচ্ছি 2 নম্বরে। কিন্তু আমি কোন দিক থেকে করব? 2 দিক থেকে 2 নম্বরে। এভাবে তো বিবেচনা করা যাবে না। নাম্বারিং এর ক্ষেত্রে স্টেপ ছিল বা প্রায়োরিটি ছিল 4টা। প্রথমে দেখতে হবে কোন দিক থেকে গেলে কার্যকরীমূলক আগে পাওয়া যায়।
এরপরে দেখতে হবে কোন দিক থেকে গেলে শাখা আগে পাওয়া যায়। এরপর দেখতে হবে যে কোন দিক থেকে গেলে শাখা বেশি পাওয়া যায়। 4 নম্বরে দেখতে হবে কোন দিক থেকে গেলে শাখা বেশি পাওয়া যায়। আমরা এক্ষেত্রে 1 নম্বর প্রায়োরিটি দিয়ে তো অ্যান্সার পেয়ে যাচ্ছি। কোন দিক থেকে গেলে কার্যকরীমূলক আগে পাওয়া যায়। সো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4। কেন এই দিক থেকে? কারণ এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এদিক থেকে গেলে আমরা কার্যকরীমূলক আগে পাচ্ছি। সো আমাদের নাম্বারিং শেষ, এবার আমরা নামকরণটা করে ফেলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 তে কি আছে? 3 তে আছে মিথাইল, এটা আমাদের প্রিফিক্সের নামকরণ শেষ। সো প্রিফিক্স অংশ। সো আমি একটাই এক্সপ্লেন করব যেন বাকি প্রত্যেকটা নামকরণ তোমরা নিজেরাই সলভ করে ফেলতে পারো। এরপর আমাদের কাজটা কি? প্রিফিক্সের পরে ওয়ার্ড রুট। আমি দেখতে পাচ্ছি এখানে 4টা কার্বন আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি? বিউটান। কান কাটা অ্যালকেন লিখতে হবে আমাদের। সো বিউটান। এরপর লাস্ট শুধু আমাদের সাফিক্সের কাজটাই বাকি আছে। কত নম্বরে আছে? 2 তে আছে। টু অল। এখানে অনেকেই তোমরা এটা লিখতে পারো যে 3 মিথাইল বিউটানল 2, সেটা ঠিক আছে, কারণ এটা তো তোমরা কম্প্রেস করে লিখলে। সো 3 মিথাইল বিউটান 2 অল যারা যারা লিখেছো, অথবা 3 মিথাইল বিউটানল 2 লিখেছো, তাদের প্রত্যেকের অ্যান্সার ঠিক আছে। সো ইয়াসিন খুব সুন্দর অ্যান্সার করেছিল। ইয়াসিন অবশ্য এটাকে প্রিফিক্স চিন্তা করেছে, কারণ আমাদের ওইস এর প্রিফিক্স ফর্মটাই হচ্ছে হাইড্রক্সি, আর লাস্টে হচ্ছে এটা একটা অ্যালকেন যৌগ, এভাবে চিন্তা করেছে। তবে ইয়াসিন হয়তো ভুলে গিয়েছিল, কিন্তু যখন একাডেমিকে ছিল তখন ইয়াসিন ধরে নিচ্ছি যে ও নামকরণে অনেক পাকা ছিল। আমি যোগ পড়িই নেই, ওকে, এ আর মানে কি? এটা আব্দুর রহমান ভাইয়া, তাহলে এ আর ভি হয়ে গেল তো। আচ্ছা, 3 মিথাইল বিউট 2 অল। বিউট হবে না তো, বিউট তখনই হতো যদি আমাদের এই যৌগের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতো। এক্ষেত্রে শুধুমাত্র অ্যালকেনের ছোট্ট করে কানটা কেটে দিতে হবে, মানে ইটা কেটে দিতে হবে। আচ্ছা, সো আমাদের এইভাবে যদি আমাদের এই যৌগটা আরও একটু বড় দিয়ে দিত, অথবা আরও কিছু শাখা প্রশাখা গজিয়ে যেত, তারপরে কিন্তু আমাদের মূল কনসেপ্টটা একই রকম থাকতো। সো এখানে যদি আরেকটা শাখা বের করতাম, তারপর নামকরণে আমাদের কোনো চেঞ্জ হতো না, শুধুমাত্র এখানে বলতাম 3 ডাইমিথাইল। আবার যদি এইটা আরও বড় হইতো, তাহলে বিউটেনের জায়গায় আমাদের পেন্টেন হতো, হেক্সেন হতো, এইভাবে করে করে আমরা চেঞ্জ করে ফেলতাম। অর্থাৎ এটাই হচ্ছে কনসেপ্ট। আমি তোমাদেরকে নামকরণ একদম খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করিয়ে দিয়েছিলাম। এখন চলো আরেকটা নামকরণ তোমাদেরকে করতে হবে, যেটা করার পরে আমরা ধরে নিব যে নামকরণের উপর তোমাদের আর কোনো প্রবলেম নাই। আমি কিন্তু ডিটেলসভাবে ক্লাসগুলো নিয়েছিলাম। এখন কেন এই অল্প আলোচনা করে পরবর্তী টপিক্সে চলে যাচ্ছি? কারণ আমি এর আগে প্রত্যেকটা টপিক্স ধরে ধরে তোমাদেরকে কিন্তু শিখিয়ে দিয়েছিলাম। এরপর আসো আরেকটা নামকরণ করব। এটা হচ্ছে ইয়াসিন নামকরণ করবে। দেখবো ইয়াসিন আত্মবিশ্বাস কতটুকু, কারণ তো আমি এতক্ষণ ধরে শিখালাম, ইয়াসিনকে বলতেছিলাম, কিন্তু এতক্ষণ দেখতেছিলে তোমরা, ইশারা করতেছিলাম এটা এভাবে এটা এভাবে। সো ইয়াসিন কিন্তু অলরেডি শিখে ফেলেছে। এবার আমি মনে হয় অপমানিত হয়ে যাব, ইয়াসিন একদম 1-2 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলবে। ওকে, সো আমরা খুব সহজ একটা নামকরণ দিব, যেটা ইয়াসিন নামকরণ করে বলবে আমাদেরকে। সো চটপট কে আগে বলতে পারো, ইয়াসিন নাকি তোমরা? CH শুভ ইয়াসিন মিলে শুরু করছে। এটা হবে 3 মিথাইল বিউটাল। আরে পরে বলো, এত দ্রুত বলতেছো কেন? 2 অ্যালডিহাইড, বিউটা 2L হবে এবার হবে। ওকে, খুব সহজ একটা নামকরণ দিলাম। তোমরা এবং তোমার ইয়াসিন ভাই প্রত্যেকেই প্র্যাকটিস, মানে প্রত্যেকেই অ্যানসার করতে পারো। ভাই, খুব ইজি দিছি, কারণ দেখো একটা শাখা মাত্র। 1 2 3 4 5 1 2 3 4 5, তাহলে এটা হবে, দাঁড়ো একটু পরে করো, আরেকটু আমরা কমপ্লেক্স করে দেই। আগেরটা ঠিক আছে, না না হবে না, আমি পারবো না, না না একই তো সেগুলো দিতে যাবো, আমি পারবো না। আগেরটা ঠিক আছে, ইয়াসিন বলেছে আগেরটাই দিয়ে দিতে। ওকে, ইয়াসিনের অনুরোধে আমরা আগেরটাই দিলাম। ওকে যাও, এটা হবে ওকে 4 মিথাইল পেন্টা এটা কি বলে? না না, অ্যালডিহাইড হলে জানি কি বলে? পেন্টানল। হ্যাঁ, তাহলে এটা হবে 4 মিথাইল পেন্টান 2L। ইয়াসিন বলেছে L লাস্ট L হবে। ইয়াসিন বলেছে 4 মিথাইল, ইয়াসিন আরেকবার দেখবা নাকি? পেন্টান 2L বা পেন্টালডিহাইড 2 পেন্টান 2L। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই তো। পেন্টান 2L L L। আচ্ছা, অ্যালডিহাইডের ক্ষেত্রে L হয়। আচ্ছা, 4 মিথাইল পেন্টান 2L। এবং অতি উৎসাহের সাথে
আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যখন সাধারণত ক্রিকেট খেলা করি, ধরো যে ক্রিকেট খেলায় আটকে গেছে নাকি, আমরা অনেক সময় দেখি আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় যে আমরা ক্রিকেট খেলতে যে ধরো যে আমি 99 রান করেছি আর 1 রান বাকি আছে আমার, তো 99 রান করার পরে তো আমি অতি উৎসাহিত হয়ে যাই, আবার দলীয় রান আমাদের আর জিততে 1 রান বাকি আছে, তখন অনেক সময় আমরা আনন্দ হস খেলি। আনন্দ হস বুঝছো? হ্যাঁ হ্যাঁ, 4 মিথাইল সবাই একমত। গল্পটা বলার আগে আমি একটু কমেন্ট দেখে আসি। আল্লাহ, এটা আবার কি লাগছে? 4 মিথাইল পেন্টেন 12, ইয়েস। 2,4 ডাইমিথাইল। খাইরুল বাশা রিমন, তোমাকেও পিটাবো আমি ধরে। রায়হান বলছে ইয়াসিন ভাই একটা কারেক্ট। 4 মিথাইল পেন্টানেল 2, এই যে হইছে। 4 মিথাইল পেন্টানেল 2, রাইহান হোসেন তোমাকেও পিটাবো। 4 মিথাইল পেন্টেন 12, সবাই সবাই, ও মাই গড, জোস তো, সবাই আমার সাথে একমত। আল্লাহ, তাহলে ইয়ার ভাই কেমিস্ট্রি ভুয়া শিখেছে নাকি? শিওর সবাই ইয়াসিরের দলে চলে গেছে রে। শিওর, তাহলে সবাই ভুল করতো না তো। ওকে, সো আমরা একটু দেখি সবাই ভাবছে কি যে আমি এটা মনে হয় অ্যানসার লিখছি, বলো মানে এত ফাজিল, মানে নিজেরা চেষ্টা না করে অন্যজনের কমেন্ট কপি করতে থাকে। অনেক সময় দেখা যায় একজন কেউ কমেন্ট করলো এটা কপি করে করে সবাই অ্যানসার করে। মনোয়ার একটা কমেন্ট দিলে 4 মিথাইল পেন্টানেল 2, 4 মিথাইল পেন্টানেল 2। আচ্ছা, এটা কিন্তু ইয়াসিন বলেছে, এটা ইয়াসিন বলেছে, কারেক্ট অ্যানসার কিনা সেটা তো আমরা বলি নাই এখনো। পেন্টা 2 ইন 12, এটা একদম লিখছে। আচ্ছা, 2,4 ডাইমিথাইল অ্যালডিহাইড। আচ্ছা, কাছাকাছি এসেছিলে জুয়েল রানা, তুমিই একমাত্র যে কপিবাজ না, সবাই কপি করতেছে। আরে 4 মিথাইল পেন্টানল 2 থেকে আসলো তাই তো বুঝলাম না। এখানে অ্যালডিহাইডটা 1 নম্বরে থাকবে, আরে 2 তো পরে, মানে অন্যান্য হিসাব তো সবই বাদ দিলাম, তো এটা কার্যকরীমূলক না। 2 থেকে আসতেছে, আরে কিভাবে, মানে গণ কপি। তন্নি পেন্টা 2 ইন 2L, মিথাইল পেন্টানেল 2, ঠিক আছে। 2,4 ডাইমিথাইল পেন্টানল, এই সর্বপ্রথম পেলাম আমরা। লিটু তুমি কপি করো নাই। মাহফুজুর রহমান লিটু, ধন্যবাদ তোমাকে। 3 মিথাইল পেন্টানল 2, 3 মিথাইল কোত্থেকে পাইলা তুমি আবার? শুরু করি, দাঁড়াও। আচ্ছা, আমরা একটু নামকরণে যাই। সো আমাদের প্রথমে কি জানি খুঁজতে হবে, এভাবে করে করে আমাদের কার্যকরীমূলকটা খুঁজতে হবে। সো ফাংশনাল গ্রুপটা আমরা পেয়ে গেলাম। এবার রুলসটা হচ্ছে, কার্যকরীমূলক তো আমাদের অনেকগুলো আছে তাই না? সো আমরা যদি কার্যকরীমূলকগুলো দেখি একটু, CHO, OH, COOH এবং আরও যদি নেই, আমরা যদি আচ্ছা এই তিনটার মধ্যে কম্পেয়ার করি, তাহলে এই তিনটা কার্যকরীমূলকের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এখানে এটা হচ্ছে কার্বন বিহীন আর এটা হচ্ছে কার্বন যুক্ত, এটা কার্বন যুক্ত। যখন আমাদের কার্বন যুক্ত কার্যকরীমূলক থাকবে সেটাকে কিন্তু এই বক্সের মধ্যে নিতে হবে। সো এটাকে বাদ দিয়ে তো আমরা চিন্তা করতে পারবো না। সো আমাদের মূল বা প্রধান কার্বন শিকলটা হবে ঠিক এরকম, ঠিক এরকম, অথবা তুমি কিন্তু চাইলে এখান থেকে নিচে চলে আসতে পারতে, অর্থাৎ ঠিক এরকম, অথবা এখান থেকে চাইলে নিচে চলে আসতে পারতে, একই কথা হইতো। সো আমরা প্রধান কার্বন শিকল আইডেন্টিফাই করে ফেললাম। ইয়াসিন কিন্তু পালাইছে ক্যামেরার পেছন থেকে, কারণ এখন ওকে আমি পিটাবো ধরে, কারণ ও নিজে ভুল করেছে, সবাইকে ভুল করতে বাধ্য করেছে। ওকে, এখন আসো আমরা দেখি যে আমাদের নাম্বারিং করতে গেলে কি করতে হবে। যেদিক থেকে কার্যকরীমূলক আগে পাওয়া যায় সেদিক থেকে নাম্বারিং করতে হবে। আমি কিছুক্ষণ আগেই বলেছি, নাম্বারিং করার জন্য প্রথমেই দেখতে হবে কোন দিক থেকে গেলে কার্যকরীমূলক আগে পাওয়া যায়। সেকেন্ড, যদি আমরা দেখি যে কার্যকরীমূলক যোগের মধ্যে নাই, তাহলে আমরা দেখব কোন দিক থেকে গেলে শাখা আগে পাওয়া যায়, এরপর দেখব কোন দিক থেকে গেলে শাখা বেশি পাওয়া যায়, এরপর আমরা দেখব কোন দিক থেকে গেলে শাখার আণবিক ভর বেশি। সো এক্ষেত্রে প্রায়োরিটি 1 দিয়ে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি। সো আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4 এবং এটা হচ্ছে 5। তবে যদি এদিক থেকে আসছে তাহলে এটা 5 হতো, তখন এটা শাখা হয়ে যেত। এবার আসো, এটা হচ্ছে আমাদের একটা শাখা, এটা হচ্ছে আমাদের একটা শাখা, এটা আমাদের একটা শাখা, এটা আরেকটা শাখা। এবার নামকরণ নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো। আমাদের প্রথমে প্রিফিক্সের নামকরণ করতে হবে। 2 এ আছে, 4 এ আছে, তাহলে 2, 4, যেহেতু 2টা তাহলে ডাইমিথাইল, 2, 4 ডাইমিথাইল। এবার আমাদের ওয়ার্ড রুটের কাজ। কয়টা কার্বন আছে? আমরা দেখতে পাচ্ছি 5টা কার্বন আছে, তাহলে আমরা কি লিখবো? কান কাটা অ্যালকেন লিখবো, পেন্টান। ওকে, কারণ অ্যালকেন তো লিখতে পারবো না, কারণ ওয়ার্ড রুটের ক্ষেত্রে 2টা রুলস তোমাদেরকে শিখিয়েছিলাম। এবার আসো আমাদের CHO, এটা অ্যালডিহাইড না, এটার ক্ষেত্রে আমাদের কি থাকবে বলো তো? এটার ক্ষেত্রে আমাদের
সাফিক্স ফর্মটা হচ্ছে এল। কত নাম্বার কার্বনে আছে? 1 নাম্বার কার্বনে 1L। এখন এর পাশাপাশি তোমরা যদি কেউ লিখে থাকো 2,4 ডাইমিথাইল পেন্টানেল, সেটাও কিন্তু ঠিক আছে। অথবা তোমরা কিন্তু এটাও লিখতে পারতে, পেন্টানেল, এটাও কিন্তু লিখতে পারতে, কোনো অসুবিধা নাই। সো দুইটাই সত্য, 2,4 ডাইমিথাইল পেন্টানেল। এবার এটা হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া বলেছিল, সো এটা কি কোনোভাবেই হতে পারে? এটা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আমাদের 4 মিথাইল কেমনে হয়? চাইলে তো কোথাও যদি আমাদের মিথাইল হয়ে থাকে তাহলে এই মিথাইলটা কিভাবে বাদ পড়লো? 4 মিথাইল 2L, এটা 2 নম্বরে কিভাবে হলো? কার্যকরীমূলক তো সবসময় 1 নম্বরে থাকবে, কার্বনযুক্ত কার্যকরীমূলক সবসময় তো 1 নম্বরেই থাকবে। সো ইয়াসিনের দলে যে তোমরা কিন্তু প্রত্যেকেই ভুল করেছো। সো প্রথম নামকরণ এবং দ্বিতীয় নামকরণ দুইটাই কিন্তু প্রত্যেকেই ভুল করেছো। আচ্ছা, ইয়াসিনকে অন্ধ নকল করে কপি করে দুইজনই দুইটা নামকরণে ভুল করেছিলে এবং প্রত্যেকে ইয়াসিনকে কপি করতে যে ইয়াসিন আমাকে কপি করে বল। ওকে, আবার ইয়াসিন কিন্তু আবার কাব্যকে কপি করে। ইয়াসিন কিন্তু আজকে আবার এই নামকরণ কাব্য থেকে জিজ্ঞাসা করে নেয়নি, তাহলে আবার কাব্য ফেসে যাবে এখন। দুইটা নামকরণ ইয়াসিন কাছাকাছিও যেতে পারে নাই, আবার এটা হাততালি দিছে। কি না কেমিস্ট্রি 4 ডাইমিথাইল আর নাজিয়া জান্নাত ইকরা এটা কাছাকাছি হয়নি। ইম্পর্টেন্ট নোটিশ, কেউ কেমিস্ট্রি বিষয়ে ইয়াসিন ভাইয়াকে ফলো করবেন না, কারণ আমরা সবাই যেমন ইয়ার ভাইয়ের কাছে কেমিস্ট্রি শিখছি, ইয়াসিন ভাইও ঠিক সেভাবেই শিখছেন। উনিও আমাদের মতো স্টুডেন্ট। ইয়াসিন পিছন থেকে পালাইছে, এটা যখনই দেখছে যে ওর কাছাকাছি অ্যান্সার হচ্ছে না, পিছন থেকে পালাই চলে গেছে। ওকে ডাক দাও। আমরা ডেকে নিব অবশ্যই। আমরা ইয়াসিন আসো 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 আসো, পালাইনি কি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। আরে আল্লাহ, যোগ ইয়াসিনের নামকরণটা হয়েছিল, উজু করে আসছি। না, যোগ আমি কি হইছে বল? না, ইয়াসিনের নামকরণটা হয়েছিল, তখন আমি মজা নিয়েছিলাম ইয়াসিনকে নিয়ে। আসলে হয়েছে? হ্যাঁ ওই তো দেখো না কাট দিয়েছে ক্রস চিহ্ন। আমি ভুল করে কেটে দিয়েছিলাম, কিন্তু নামকরণ 2,4 দুই ভাবেই করা যাবে, ডাইমিথাইল পেন্টেন 1L পেন্টানল। আসলে হইছে ভাই? মানে দুই ভাবেই করা যাবে, এইভাবে এবং এইভাবে করা যাবে, কিন্তু এটা তো তুমি তো ব্যাখ্যা করতে পারবা না, মানে এটা তো মানে হলো ব্যাখ্যা করতে পারবা এটা কি অপশনে দিলে কাটা খেয়ে যাব? না 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 না, তোমার হচ্ছে এটা মানে ধরেন ছিল না। অপশনে দুইটা আছে, তাহলে কোনটা রাখবো? দুটাই সত্য, মানে এইটা এবং এটা দুই ভাবেই সত্য। নামকরণের টোটাল 3টা নিয়ম আছে, একটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি, উপেক পদ্ধতি আর সাধারণ পদ্ধতি। তবে তবে কোন পদ্ধতি বলছে? সাধারণ পদ্ধতি নিশ্চয়ই। ওইটা তো এক্সপ্লেইন করতে পারবে না, ও পারবে এক্সপ্লেইন করতে। আমার মতে কোন পদ্ধতি? আন্দাজে এই সাধারণ পদ্ধতি আন্দাজে নাই, ইন্টারনেট একটা আসে, আমি আসলে যোগাযোগ পড়ি, এই জন্য বাস খেয়েছি। তোমরা যেন বাস না খাও, এই কারণে যোগাযোগের ক্লাস ভালো করে করো। তারপর পারলে কিভাবে আসলে, ওটা তারপর হলো কিভাবে আসলে? 9-10 এর বেসিক কনসেপ্ট দিয়ে বলছি। ভালো ছিল। মানে হেল্প নিছে। না না না, আরে কার আমার help ফোনই নিছো? নাই তো। কার হেল্প নিছো? শুভ? শুভ তো 9-10 এ পড়ছিলাম যোগাযোগ, তখন আর কি এটা মিথেন। আমি এভাবে পড়ছি 9-10 পড়লে যে প্রথমত আমাদের বুঝতে হবে কার্বন শিকল। এই যে কার্বন শিকল এটা আছে, হ্যাঁ, কয় নাম্বার? 1 2 না, ওটা ভুল 3 করছি, নাম্বার। ওটা তো ভুল করছি। আচ্ছা যাও, এটাও সেম টু সেম। এটার কি এটা দেখাও শুভ মিলাইছি আর কি। তো তুমি দুইটাই ভুল করলে কিভাবে? এটা কিছুই হয়নি, এটা দেখি বিশেষ করে কিছুই হয়নি, আমার সামনে যারা বলতেছে যে ইয়াসিন দিয়ে এটা কিছুই হয়নি। মিলাই দেখো তোমরা। তাই তো বলি একটা শিকল বাদ দিয়ে দিছিস তুই। নামকরণের সব থেকে সর্বজন স্বীকৃত পদ্ধতি হচ্ছে ইউপ্যাক। তো ওই পদ্ধতিতে তো নামকরণ কোনো পৃথিবীতে এরকম কোনো পদ্ধতিই নাই তো। ইয়াদিন যায় যে বাপটা ঠিক ঠিক আছে, আছে। সমস্যা নাই। এবার ফিজিক্সের কোন কন্ট্রোল আপনি যদি আমার সেটা দেখা যাবে। আর ইউ রেডি? যদিও রাজনীতি বড় বড় সুইচ শিখাইছিলাম, তো সুইচ বানানো যাবে না। ইয়াসিনকে বলা হয়েছে যে সামনে এসে এই যে আর কাবো এইসব ফাজলামি ইয়াসিনকে সামনে ডেকে নিয়ে এসে ঠিক কর। আমি যেই বলছি যে ইয়াসিন হইছে, এটা কিভাবে বললে? ইয়াসিনের মুখ কিন্তু জল জল হয়ে গেছে, হঠাৎ করে ইয়াসিন মুখ থেকে লাইট বের হইতেছিল। তো ইয়াসিন যখন ফাইনালি বুঝতে পারছে এটা হয়নি, তখন দেখো পালা এপিসোডে চলে গেছে। আচ্ছা, না সমস্যা নাই, এখানে লজ্জার কিছু নাই, শিখায় কোনো লজ্জা নাই, শিখার কোনো বয়স নাই। সো আমরা সবাই শিখবো, ভুল থেকে শিক্ষা নিব। এই যে যারা যারা ভুল করছে আমার সাথে সবাই গমাহারে, তারা কিন্তু এই যে এই নামকরণটা কিন্তু আর জীবনে চাইলেও ভুলতে পারবা না। এটা হচ্ছে কাহিনী যে আমি একবার স্কুলে একটা ইংলিশ একটা ওয়ার্ড ভুল করছিলাম, এরপর স্যার আমাকে ধরায় দিছে, এরপর থেকে ওই ওয়ার্ডটা আমি আর জীবনও ভুলি নাই। ওই ওয়ার্ডটা হচ্ছে ভার্সিটি, যেটা আব্দুর রহমান ভাই ভুল করে এখনো। এই যে আমি এখন আব্দুর রহমান ভাইয়ের লাইভে ভার্সিটি বানানো শেখাবো। হ্যাঁ, কলমটা দেন একটু ভাই। এই যে ইউনিভার্সিটি আর ভার্সিটি, না 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 না, এই দেখো, এই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে আমাদের ভার্সিটি, ভার্সিটি। তো এই আসতে কাবু এটা না করতেছে। আব্দুর রহমান ভাই এখনো VAR কে লেখে VER,
সো এই ভুলটা আমি যখন ধরেছিলাম তারপর থেকে কিন্তু আমি আর ভুল করি না। সো এয়ার ভাই আশা করি এখান থেকে আর ভুল করবে না। এই কথাগুলোর মাঝে একটা কথাই আমি তোমাদেরকে মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে ভুল থেকে আমাদের শিখতে হবে। So, আমি ভুল করছি। সঠিক হ্যাঁ, ভুলও হয় নাই। কোনটা সঠিক? কোনটা উপরটা না নিচেরটা? দুইটাই সঠিক। ইউনিভার্সিটি লেখার সময় ই, আর ভার্সিটি লেখার সময় এ। শুধু ভার্সিটি লেখার সময় ইন হবে, কোনটার সামনে অ্যাড হবে, কোনটার সামনে অন হবে। ওটা তো মিম শিখাবে। আচ্ছা, ভালো কথা। এটা কোনটার সামনে ইন হবে, কোনটার সামনে এ হবে, কোনটার সামনে দা হবে, এটা শিখতে হলে অবশ্যই আমাদের মিম আপু এবং লিমন ভাইয়ার রাশ কোর্সে ভর্তি হয়ে যাবে ইংলিশের। আচ্ছা, তো ইয়াসিনের ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করে দেই। দিও নাকি? আচ্ছা, যখন আমি ইউনিভার্সিটি লিখতে যাই তখন এ আর কেন লিখি? কারণ তোমরা বুঝতেই পারো যে আমি ইউনিভার্সিটির মধ্যে আমাকে খুঁজে পাই। তো আমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো ইউনিভার্সিটি লেখার সময় আমি আমাকে খুঁজে পাই, এই জন্য একটু ভুল হতে পারে। কিন্তু তোমরা যখন একটা ইউনিভার্সিটির মধ্যে আমাকে খুঁজে পাচ্ছ, ইউনিভার্সিটির নাম কখনোই তোমার জন্য মোটিভেটর হতে পারে না। যখন এ আর ভাইয়াকে খুঁজে পাচ্ছ, কারণ আমি তোমাদেরকে প্রতিদিন স্বপ্ন দেখাই ইউনিভার্সিটি নিয়ে, তখন ভুলের মধ্যে থেকে কিন্তু নতুন একটা শিক্ষা পেয়ে যাও তোমরা। এই জন্য আমি যেটা চেষ্টা করি যে এভাবে লিখে, কিন্তু ইয়াসিন একটু ভুল লিখেছে, ইউনিভার SITY, ইয়াসিন এটা বলতেছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি তো লেখার সময় এভাবে লিখি UNIVAR SITY, তোমরা খেয়াল করে দেখবা। সো দেখো, এটাই হচ্ছে ইউনিভার্সিটি। সো এভাবে ভুল করলে কোনো অসুবিধা নেই, অন্তত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি এ আর ভাই, ইউনিভার্সিটি থেকে আমার ইউনিভার্স কথার শব্দ মনে পড়ে যায়। ওকে, পরে কিন্তু ইয়াসিন ব্যাক ক্যামেরার ওইটা কিন্তু স্ক্রিনশটে গোল করে আপলোড হবে গ্রুপে। ওকে, যাই হোক, আমরা শিখে নিলাম দুইটা নামকরণ। ইয়াসিন এবং শুভ দুজন খুব চেষ্টা করেছিল। তো ইয়াসিন দুটাই ভুল করার পরেও আমরা ভুলের মধ্য থেকে দুটা নামকরণ শেখার চেষ্টা করলাম, যে দুটাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল। সো আমরা অনেক মজা করলাম, কিন্তু এর মাঝখান থেকে আমরা নামকরণের মতো বড় একটা টপিক্সের উপর প্রবলেম সলভ করে ফেলতে পারলাম। সো এখন আমরা চলে যাব সমানুতাতে। এইভাবে করে করে আমরা আজকে আস্তে আস্তে কিটোনে যাব। প্রবলেম সলভিং টাইটেল তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সকাল পর্যন্ত ক্লাস করব। ওকে, সো আমরা এখন সমানুতাকে নিয়ে, সমানুতার উপরে ইয়াসিনকে প্রশ্ন করব। ইয়াসিন তোমাদেরকে অ্যানসার করে হেল্প করবে। ওকে, আচ্ছা, ইউনিভার্সিটি অনেকে লিখতেছো, জান্নাত রুবাইয়া, ইউনিভার্সিটির মধ্যে আমার ARটা লিখে দিচ্ছ। রিপ ইউনিভার্সিটি। ওকে, রিপ ইউনিভার্সিটি। আচ্ছা, যে ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট বক্সে তোমরা জানাতে থাকো যে ক্লাস কি মজা লাগতেছে। আমরা কি ক্লাসটা কন্টিনিউ করে যাব নাকি ক্লাসটা শেষ করে দিব? লজিকটা জোস। ওকে, ইয়াসিন ভাই, সুরাইয়া তাবাসসুম লিখেছি, ইয়াসিন ভাই লজ্জা নাই ভাই, আসলে ইয়াসিনের লজ্জা নাই। ওকে, ক্লাস কেমন লাগতেছে তোমাদের? করে আমিও তো অল ইউনিভার্সিটি নিয়ে কনফিউশন হই, আর ভুলবো না জীবনে। হ্যাঁ, এটাই উদ্দেশ্য ছিল। ইউনিভার্সিটির মধ্যে AR ভাইয়াকে খুঁজে বের করলে হবে না। কেন হবে না? কারণ AR ভাইয়া এখন আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না, এই জন্য ইউনিভার্সিটি। ওকে, আমি আর একটু এক্সপ্লেন করে দেই। VERSITY। সো দেখো, এখানে ER হচ্ছে কারেক্ট ফর্ম। সো এখানে তুমি যদি কখনো এটা লিখে ফেলো VARSITY, অর্থাৎ ইউনিভার্সিটির মধ্যে তুমি যদি কখনো AR ভাইয়াকে খুঁজে পাও, তাহলে এটা হচ্ছে ভুল স্পেলিং। কেন ভুল স্পেলিং? কারণ হচ্ছে আমাদের এক্ষেত্রে AR ভাইয়া তো এখন আর ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না। AR ভাইয়া তো গ্রাজুয়েশন শেষ হয়ে গিয়েছে সেই 2 বছর আগে। সো তোমরা এই যে AR ভাইয়ের মাধ্যমে তোমরা কিন্তু আসলে ইউনিভার্সিটি বানানটা খুব সুন্দর মতো শিখে ফেললে। সো আজকের ক্লাসে কিন্তু আমি অনেকখানি ইংরেজিও শিখিয়ে দিলাম, ইয়াসিনকে ছোট্ট করে বাস দিলাম। সো ইয়াসিন কান্নাকাটি করে চোখ মুছতে চলে গেছে। ওকে, তো আচ্ছা, অনেকে কমেন্ট করতেছো, অনেক ভালো লাগতেছে, ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে। ইয়াসিন ভাইয়া জিন্নাবাদ, শুভ ভাইয়া কামনা না, শুভ কামনা ভাইয়া। কন্টিনিউ। লিখছে না পারলে অ্যান্সার দিব না, তো তাও ইয়াসিন ভাইয়ের অ্যান্সার কপি করব না। ওরে AR ভাই ফেসে গিয়েও বাসায় দিল নিজেকে। আমি সবসময় দেখেছি টোল থিওরি দিয়েও ইয়াসিন মাঝখানে বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা বলার চেষ্টা করেছিল। আমাদের সার্কেলের মধ্যে সবসময় আমি সেভিয়ার পজিশনেই থাকি, যে যাই বলুক না কেন আমি নিজেকে সেভ করে নেওয়ার অসম্ভব ক্ষমতা সম্পন্ন বা অসম্ভব দক্ষতা সম্পন্ন, এটা সবাই মেনে নেয়। পচানি সাধারণত দিন শেষে ইয়াসিনই খায়,
শুভর কাছে, কাব্যর কাছে, সবার কাছে সেম হেয়ার। ঘুম কেটে গেছে ভাইয়া ক্লাস করতে করতে। যাই হোক, আজকে অনেক অসুস্থ ছিলাম, তারপরেও তোমাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য চলে আসলাম, শুধুমাত্র কমিটমেন্টটা রক্ষা করার জন্য। মজাদার মজাদার। ওকে, পুরো ভাইরাল করে দিল আব্দুর রহমান ভাই। ইয়াসিন ভাই না জানি এবার কোন পসানি দেয় আমাকে। সুরাইয়া তাওয়াসুম, তোমার নামটা আমি ইয়াসিনকে কোট করে বলে দিব। ওকে ভাই, আপনার আইডি খুঁজে পাই না কেন? ওকে, কন্টিনিউ। আচ্ছা, ইয়াসিন দুইটা নামকরণ ভুল করেছে, সবাই কপি করে ভুল করা শুরু করলে। ওকে, ইয়াসিন আসতেছে, নামকরণ পড়বো এবার আমরা ইয়াসিনকে সাথে নিয়ে। ওকে, না না ইয়াসিনকে না, এবার শুভকে সাথে নিব। ওদের শুভ ভাই আছে পেছনে, সমানতার জন্য আমরা শুভকে নিব সাথে। ওকে, শুভ রেডি? সমানতা কিন্তু মজা। শুভকে প্রথমে একটু রিভাইজ করাই নেই। সমানতা হচ্ছে আম কাটা। সো আমরা আম কেটে ফেললেই সমানতা হয়ে যাবে। আর এটা হচ্ছে শুভর বিয়ের চেইন, ঠিক আছে? শুভর বিয়ের চেইন বা গলার হার, শুভর গলার হার। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে আম কাটা। আমরা একটু আম আঁকার চেষ্টা করি। ওকে, এখন চিন্তা করে দেখো যে এটা হচ্ছে শুভর বিয়ের সময়ে কেনা শিকল বা হার বা লকেট। এখন এই আমরা যে সমানতা টপিকসটা পড়তে যাচ্ছি, শুভকে একটু রিভাইজ করাই নিচ্ছি যেন আমাদের সাথে যে কোনো প্রশ্ন করলে তোমাদের সাথে সাথে অ্যান্সার করতে পারে। আতে হচ্ছে অবস্থান সমানতা, মোতে মেটামারিজম, কাতে কার্যকরীমূলক সমানতা, টাতে হচ্ছে টোটোমারিজম, আর এটা দিয়ে হচ্ছে শিকল সমানতা, চেইন বা শিকল সমানতা, শিকল বা চেইন সমানতা। সো আম কাটা থিওরি দিয়ে আমরা কিন্তু এটা মনে রাখবো যে আমাদের সমানতা, গাঠনিক সমানতা 5 প্রকার। আম কাটা এবং উপরে হচ্ছে শিকল বা চেইন দেখতে পাচ্ছ তোমরা। সো আতে হচ্ছে অবস্থান, মোতে মেটামারিজম, কতে কার্যকরীমূলক সমানতা, টতে টোটোমারিজম এবং এই চেইন বা শিকল। এই 5 প্রকার সমানতাকে আমরা ফাংশনাল আইসোমারিজম বা গাঠনিক সমানতা বলে থাকি। এর পাশাপাশি আরও 2টা সমানতা আমাদেরকে পড়তে হয়, সেটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা এবং আলোক সমানতা। ওকে, সো আমরা এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা বিগত বছরগুলোর প্রশ্ন থেকে আমরা এবার প্রশ্ন নিব, যেই প্রশ্নের অ্যান্সার করবে তোমাদের শুভ ভাইয়া। সো আমরা চলে যাচ্ছি আমাদের মূল প্রশ্নে। এখন শুভকে প্রশ্ন করলে আসলে প্রশ্নটা একটু ভিন্নভাবেই করা দরকার, তাই না? ওকে, আমাদের টোটাল 7 ধরনের সমানতা থেকে প্রশ্ন হয়, এই 5টা এবং আলোক সমানতা এবং জ্যামিতিক সমানতা। ওকে, সো আমরা শুভকে প্রশ্ন করতেছি এখন। ওকে, CH3 bond C ওকে, সো এটা আমাদের একটা যৌগ। সো এই যৌগের মধ্যে কতগুলো কাইরাল কার্বন আছে? কাইরাল কার্বন আছে, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা প্রশ্নের একটা টাইপ। এর মধ্যে কতগুলো কাইরাল কার্বন আছে? এর মধ্যে টোটাল কার্বন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা কার্বন আছে। সো এর মধ্যে কার্বন আছে 5টা। সো শুভ অ্যান্সার করবে এর মধ্যে কাইরাল কার্বন আছে কয়টা, এই দিকে তাকিয়ে। এর মধ্যে কাইরাল কার্বন আছে কয়টা, এদিকে তাকিয়ে। দুইটা। আরে কেমনে পারলে কেমনে? শুভ কিন্তু পেরে গেছে, তাহলে তার খেলা হইলো না। শুভ যদি পেরেই যায় তাহলে খেলা হয় কেমনে? শুভ বলেছে অ্যান্সার 2। আচ্ছা, যাই হোক, আমারও মনে পড়তেছে না, আমি একটু কমেন্ট বক্স থেকে ঘুরে আসে দেখি কি অবস্থা। আরে সবাই শুভ ভাইকে কপি না করে শুভর কারেক্ট অ্যান্সার না বলে সবাই উল্টো। শুভর দলে কে কে তারা সবাই 2 বলো।
এমন করে যেখানে পালান না কেন সাথে আমরাও থাকতে চাই, একটা কেন, শুভর দলে কে কে? কি রে, কেউ নাই দেখি। আচ্ছা গিফট কিন্তু বাকি মনে রাখবেন। শুভ ভাই রেডি থাকেন বাঁশ খাইতে, গুণটাও আছে নাকি খাওয়া দাওয়া পাশা। আচ্ছা সবাই একটি আরে একজন দুইটা বলছে, সুরাইয়া তাবাসসুম। কই সুরাইয়া তাবাসসুম? আমার দলের। সুরাইয়া তাবাসসুম, হ্যাঁ। সুরাইয়া তাবাসসুম কিছুক্ষণ আগে ইয়াসিনের দলে ছিল, আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা আরে হিয়া লেখছে দুই ছাড়া বাকি যে কোনো কিছু অ্যানসার। একটা আমি তো এখন আমার মানে আমার এখানে কমেন্টে এখনো তো 2 দেখতে পাইনি। শুভ নাটক করলো নাকি 2 বলে? তারিয়া শিবলু দুই লেখছে। ওকে, দুইজন দুই লেখছে। প্রশ্ন মনে হয় সহজ হয়ে গেছিল তাই না? 2 ছাড়া বাকি যে কোনোটা অ্যান্সার হবে। ওকে, হিয়াকে মাইট দেওয়া হবে। শুভ কিভাবে পেরে গেল? যাই হোক, শুভ অ্যান্সার ভুল এখনো পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত ওরা সঠিক অ্যান্সার দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্রশ্ন কন্টিনিউ করেই যাব। আচ্ছা শুভকে আমরা এখন কাজে লাগবে না। শুভকে আমরা এখন একটু শিখিয়ে দেই, তারপরে কিন্তু শুভকে আমরা পরবর্তী সেম টাইপের একটা প্রশ্ন করব যাতে তোমাদের এই টপিকসটা ক্লিয়ার হয়ে যায়। তো শুভ মনোযোগ দিয়ে দেখো বন্ধু, কাইরাল কার্বন কেমিস্ট্রিতে টার্ম আছে টোটাল, এই কার্বন রিলেটেড টার্ম আছে টোটাল 2টা। একটা হচ্ছে আলফা কার্বন আর এটা হচ্ছে কাইরাল কার্বন। আলফা কার্বন মানে হচ্ছে যেটার সাথে ফাংশনাল গ্রুপ যুক্ত থাকে, এখানে সেই কনসেপ্ট নাই। আমরা কাইরাল কার্বন নিয়ে কথাবার্তা বলতেছি। কাইরাল কার্বন মানে হচ্ছে এটা এর 4 হাতে 4 রকম জিনিস থাকবে। সো এই যেই কার্বনটা, এটা কেন কাইরাল কার্বন না, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে ব্যাপারটা কি এরকম হবে না? এই যে দেখো ব্যাপারটা এরকম হবে। তাহলে এইদিকে তো একটা কার্বন সংযুক্ত আছে, মানে এটাকে একদিকে কার্বন লিখতাম, এদিকে একদিকে কার্বন লিখতাম। দ্যাট মিনস এই কার্বনটা কাইরাল কার্বন হতে পারবে না, এখানে তো কার্বনই নাই। এই কার্বন কেন কাইরাল কার্বন হতে পারবে না? কারণ দেখো অক্সিজেন 2টা হাত নিয়ে নিচ্ছে, সিঙ্গেল হাত থাকতে হবে, হাত 4টাই হতে হবে। দ্যাট মিনস এটা কাইরাল কার্বন হতে পারবে না। এটা কেন কাইরাল কার্বন হতে পারবে না? কারণ এই কার্বনের 3 দিকেই হাইড্রোজেন। ওকে, এটা কাইরাল কার্বন হতে পারবে না। এটা হতে পারবে কিনা সেটা আমরা একটু টেস্ট করি। একদিকে OH, একদিকে CH3, একদিকে C2H5, একদিকে CHO। এই জন্য এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন। সো অ্যান্সার হচ্ছে যারা 1 বলেছো, অ্যান্সার হচ্ছে ঠিক আছে। এটা হচ্ছে একদম পানির মতো সহজ ছিল, একদম পানির মতো সহজ ছিল। শুভ অ্যান্সার 2 বলেছে, ইয়াসিন আমাদের মধ্যে চলে এসেছে। আমি অ্যানসার করে দিই দাও। এটা হয় নাই তো। হয় নাই বলে আরে আমি আগে যাবো, তুমি হইছে যাও। শুভ আঁকতেছে এবার। এটা হচ্ছে C2S5, এটারে কি আবার ভাঙানো যায় না? হ্যাঁ দাও। CH3 আর হচ্ছে CHO। তো আমরা শেখার চেষ্টা করবো শুভ থেকে। C2S5 যেটা আছে এটার আমি ভেঙে ফেলবো, এটার ভেঙে আমি উপরে লিখবো এখানে CH3 আর CH2। তখন হইতাছে এই কার্বনের হাতে 4টা আলাদা আলাদা জিনিস, আর হচ্ছে এই কার্বনের হাতে 4টা আলাদা আলাদা। জোরে জোরে বলো, মানে মাইক্রোফোন নিয়ে বলো, মাইক্রোফোন নিয়ে বলো। না না, এর হাতে তো আবার 2টা একই জিনিস হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, আমি হেরে গেলাম। আসলে আমি ভাবছিলাম হচ্ছে এই কার্বনটা হচ্ছে এরকম নিচু হও, এরকম নিচু হও। ভাইয়া কি বদমাইশ রে ভাই, ক্যান্সেল আজকে। না না, ঠিক আছে ঠিক আছে, এগুলো আসলে হয়। ঠিক আছে বন্ধু, এবার তো শিখে গেলে, এবার একই টাইপের প্রশ্ন করলে কি অ্যানসার দিতে পারবা? আমি পুরো কনফিডেন্স ছিলাম আমি অ্যানসার দিতে। আমি যদি লিখছি কেউ দিতে সবাই এক লিখছে। ওকে, তো আমার মন বড়, আমি অনেক বড় ভাবছি। আচ্ছা যাই হোক, শুভ ভাইয়ের মন বড়, এই জন্য শুভ ভাই 2 বলেছে। যাই হোক, এর মাধ্যমে আমরা তো টপিক্সটা ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, ইয়াসিন চলে এসেছে, খেজুর খাইতেছে, এখন শক্তি নিতেছে। ইয়াসিনকে সাথে নিয়ে আমরা সমানতা টপিক্সটা আরেকবার পড়বো। আচ্ছা তুই খাতো কি ইয়াসিন ভাইয়া? আমি বেশ পড়েছিলাম তো ওকে, যাক আমরা একটা টপিকস দেখে নিলাম। শুভ হেরে গিয়েছে অলরেডি। শুভ 1 অ্যান্সার, মানে এত সহজ একটা অ্যান্সার অথচ 2 বলছে। আমার মনে হয় কেমিস্ট্রি বইয়ের সবথেকে ইজি প্রশ্ন এটা। না শুভদে যাও, কিছুই পারে না। ইয়াসিন বলেছে যে এটা পারতো, তার মানে ইয়াসিনের জন্য প্রশ্ন রেডি হচ্ছে। কাইরাল কার্বন কঠিন পরীক্ষা 2013 সালে কেমিস্ট্রি যারা দিছে ভাই তাদের কাছে আমি একটা পাস পেয়েছি। 2013 সালে কোশ্চেন ফার্স্ট হয়েছিল ভাই আমি তো কেমিস্ট্রি কোশ্চেন আর কেমিস্ট্রি দিতেছে 2013 সালে পৃথিবীর প্রথম সৃজনশীল প্রশ্ন। তো এটা আমরা মিস করছি। আজীবনের সৃজনশীল দিয়ে আছে, আমাদের জীবন সৃজনশীল। ওকে, তো ইয়াসিনের জন্য সেম টাইপের প্রশ্ন, এটা তোমাদের জন্যও প্রশ্ন। সো ইয়াসিন রেডি হয়ে যাও। রেডি আছেন? একা কিন্তু কাছে এই বিচিগুলা নিয়ে যাবেন। বুঝলাম না, ইয়ের কোনো প্রশ্ন থাকবে না কেন? কাপ
আমাদের প্রশ্ন আসতেছে না, ওর জন্য প্রশ্ন থাকবে তো। এটা কেমিস্ট্রি A+ পাইছিলাম এটা টেস্ট পরীক্ষায় কিন্তু ফার্স্ট এখানে কাইরাল কার্বন কয়টা না ব্যাপার হলো সরি যাই হোক, এদিকে তাকিয়ে বলতে হবে ইয়াসিন, কেমিস্ট্রি এটা ফার্স্ট বয় আমি এদিকে তাকিয়ে বলতে হবে তাড়াতাড়ি। ইয়াসিন হ্যাঁ এদিকে এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, তুমি তো পেরে যাবে, এটা তো সহজ প্রশ্ন। এর মধ্যে কাইরাল কার্বন কয়টা? হ্যাঁ? কাইরাল কার্বন কয়টা? হ্যাঁ দুইটা কাইরাল কার্বন। কমেন্ট দেখা যাবে না ইয়াসিন, কমেন্ট দেখা যাবে না, কমেন্ট দেখলে তো হলো না, আমি শিখিয়ে দিচ্ছি তো। তিনটা কাইরাল কাইরাল কার্বন আরে ওই কাব্য একটু আগে তো শিখাইলাম। চার হাতে চারটা জিনিস থাকবে। কাব্য দুইটা বলেছে, কাব্য ইয়া শুভ কয়টা? তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, সময় নেওয়া যাবে না তো। আরে একটা দিবে এর মধ্যে কাইরাল কার্বন কয়টা? অনেক কার্বন আছে। একটাই। একটা, শুভ বলেছে একটা। একটাই শুভ একটাই তো একটা। এরপর ইয়াসিন তিনটা না 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 ইয়াসিন কয়টা করে দিয়েছেন তাড়াতাড়ি বলো। তিনটা এর মধ্যে অনেক মানে অনেক হবে। আরে তিনটা কাব্য দুইটা। তিনটা ইয়াসিন তিনটা। ইয়াসিন এবার কমেন্ট দেখো তোমরা। ইয়াসিন তিনটা। এবার দেখি তোমরা বলো কাইরাল না, কার্বন না, কয়টা? এখানে কোনো কাইরাল কার্বন নাই, আমি বলতে চাইছি কাপয়ের পেছনে বলছি। উপরে আর নিচে সেম, উপরে আর নিচে হ্যাঁ, এখানে কোনো কাইরাল কার্বন নাই, কাইরাল কার্বন নাই, জিতে গেছি, ইয়ে! ইয়াসিন তিনটা বলছে ভাই ইয়াসিনের মুখে ছোট করে একটু টেপ মারো, আবার তো অ্যান্সার বলার আগ পর্যন্ত। ইয়াসিন নাই না ওই যে উপরে CS2 আচ্ছা মানে চারটা ভিন্ন জিনিস লাগবে। ও তাহলে পারতাম তো এটা আমি আচ্ছা এর মধ্যে থেকে আমরা একটা র্যাঙ্কিং করে ফেলি যে এই তিনজনের মধ্যে আসলে সবচেয়ে বেশি মানে আমি ভালো জিতছি। ইয়াসিন হলো সবার অভিযান ঘোষণা করলে আমি উইনার হব। হচ্ছে থার্ড, কাব্য হচ্ছে সেকেন্ড, মানে পেছনের দিক থেকে সবাই, শুভ হচ্ছে ফার্স্ট, মানে ফেল হওয়ার দিক থেকে, ফেল হওয়ার দিক থেকে তারা এই অন্যতম র্যাঙ্কিং করেছে তারা। তো কনগ্রাচুলেশনস। সাস্টের বিষয়টা বলে যাতে ফেল করলে চান্স পাওয়া যায় সাস্টে আচ্ছা আচ্ছা, তো এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে। আমরা নিশ্চয়ই প্রত্যেকে শাহজালাল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি চিনে থাকি। সো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণত 80 মার্কসের রিটার্ন টেস্ট হয়, সেখানে 30-তে পাস। অনেক সময় দেখা যায় যে ওই নির্দিষ্ট ইউনিটে এতগুলো সিট রয়েছে, সেই সিটের এগেইনস্টে তত সংখ্যক স্টুডেন্ট পাস করে নাই, তখন কি করবে? হ্যাঁ, ম্যাক্সিমামই ফেল করে। সো আমরা অনেকেই ভাবি যে বিরাট কঠিন প্রশ্ন হয়, এই জন্য বিশ্ববিদ্যালয় অনেক ভালো। সো ব্যাপারটা কোশ্চেন প্যাটার্নের উপরে কখনো বেস করে কোনো বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং করা হয় না, ওই বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্ধারণ করা হয় না। তো অনেক সময় দেখা যায় যে ফেল থেকে এই স্টুডেন্টগুলো টেনে টেনে কিন্তু নেওয়া হয়, অর্থাৎ মেরিট লিস্টে ঢোকানো হয় ফেল করা স্টুডেন্টগুলো থেকে। সো এটা কিন্তু আমাদের একটা শিক্ষা হতে পারে। তবে অবশ্যই আমরা এখানে যেই নামগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে যদি শিক্ষার ব্যাপারটা হয় তাহলে সবথেকে সাস্টে যে চিন্তা করে যে ফার্স্ট হইছে ফেল করার দিক থেকে, তাহলে ও কোন ডিপার্টমেন্ট পাইছে বলতো? আইডি। আচ্ছা, আমরা একটু কমেন্ট বক্স থেকে ঘুরে আসি। ভাই বলছে ভূগোল, ভাই ভূগোল ভাই ওকে, আরে চেষ্টা অনেক বড় জিনিস। ভূতত্ত্ব, চেষ্টার মাত্রা হিসাব করা হয়। ভূতত্ত্ব ভাই। এর ভাইয়া খুব মজা নিচ্ছেন আজকে। আচ্ছা, এবার সবাইকে পচানি দিচ্ছে। ওকে, ফেইলের তালিকা, ফেইলের তালিকা, এগুলো হচ্ছে আজকের ক্লাসের ফেইলের তালিকা। যোগ আমরা একটু এক্সপ্লেইন করে দিই। অলরেডি ওরা হয়তো এক্সপ্লেইন করেছে, ইয়াসিনের কি ব্যাখ্যা করতে পারবা? ওকে, যখন আমরা পরবর্তী প্রশ্ন আবার এই কার্বনের উপরেই করব। সো এখানে দেখা যায় আমরা যদি ভাঙতে থাকি তাহলে আলটিমেটলি এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, মানে এদের চেহারা দেখে কিন্তু বোঝার উপায় নাই, এরা কিন্তু বদমাইশ প্রত্যেকে। দেখো আমরা যখন ভেঙে ভেঙে লিখবো তখন দেখো আমাদের কনসেপ্টটা হচ্ছে একটা কার্বনের 4টা হাতে ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে। সো এখানে কোনোভাবেই তো ভিন্ন জিনিস দেখতে পাচ্ছি না, দুটো হাইড্রোজেন। সো এই কার্বনের এক পাশে কার্বন, এই পাশে যদি আমরা ভেঙে লিখতাম তাহলে কিন্তু আবার কার্বন পাইতাম। সো ব্যাপারটা হচ্ছে একটা কার্বনের চারিদিকে 4টা ভিন্ন জিনিস থাকলে তখনই সেটাকে কাইরাল কার্বন বলতে পারবো, তাছাড়া তো পারবো না। সো বাকি জায়গাগুলোতে তো সেমই। সো দেখো আমরা এখানে আসলে কোনো কাইরাল কার্বন খুঁজে পাচ্ছি না। যদি ব্যাপারটা এরকম সে ইয়াসিনের মতো চারটা ভিন্ন ভিন্ন কারণ। যাই হোক, আপনার যদি না পারে আমরা কি পারবো? ভাইয়ারাই যদি না পারে আমরা কিভাবে পারবো? শোনা যায় আচ্ছা সব শোনা যায়। আচ্ছা, এবার ভাইয়ারাই যদি না পারে আমরা কি পারবো? আর ভাই একটা কোশ্চেনে সবাই রে বাস দিয়ে দিলেন তো। তোমাদের শিক্ষার জন্য ভাইরা ইচ্ছা করে ভুল বলেছে। ম্যাথের কোশ্চেন ওনারা জানতো না। একটা ম্যাথ নিতে এখনই পারবে ভাই। আজকের ক্লাসের টাইটেলটা কি? জৈব যৌগ। তো আজকের ক্লাসে তো অন্য কোনো সাবজেক্টের প্রশ্ন হতেই পারে না, পরবর্তী কোনো ক্লাসে সেই ধরনের সুযোগ দেওয়া হতে পারে। তোকে আমি জাস্ট নরমাল একটা প্রশ্ন করব, সূক্ষ্ম প্রশ্ন। না, আমি তো এক্সপ্লেন করে দেওয়ার পরে তারপর শিখিয়েছি, এক্সপ্লেন করে দেওয়ার পরে। ঠিক আছে ইয়াসিন এটা কাজ দিয়ে বোর্ডে একটা ফুল স্টপ দিবি।
যেগুলো কোন ধরনের বৃত্ত? না আজকে কেমিস্ট্রি ক্লাসে তো কোনো ধরনের অন্য সাবজেক্টের প্রশ্ন আসার সুযোগই নাই। ওকে ভাই দাঁড়ান, না অন্য দাঁড়ান, দাঁড়ান। অন্য ধরনের প্রশ্ন এই যে ফুল স্টপ, সুযোগই নাই। এটা কোন ধরনের বৃত্ত? এটা অ্যানসারটা তুমিই পারো না। অ্যানসার কি? অ্যানসার কি? বলে কি বলবো বলে? কোন ধরনের বৃত্ত? আচ্ছা এটা কোন ধরনের বৃত্ত? কাব্য ভাই প্রশ্ন করছে আর ভাইকে দেখি অ্যান্সার দিয়ে রে ভাই। প্রশ্ন করেন, উত্তর দেন। আমি যে বলছি ইয়াসিন উত্তরই জানে না প্রশ্নের। ডট বৃত্ত। কি বৃত্ত এটা? ডট বৃত্ত। আরে একটা বিন্দু আছে। ডট বৃত্ত। বৃত্ত। আচ্ছা কাব্য ভাই বলছে এটা ডট বৃত্ত। আরে খাবো বলছো উড লিখছস কে? কি লাগছে উড লিখছস। ওইটা বলে আরে এটা কি? সঠিকটা শিখা যায়। উট নাকি এটা উট উট এটা ডট উট। ডট কেমন আদর লাগে ডট তোর ফিজিক্স তো ডট গুণন আছে ক্রস গুণন আছে, তারপরে টপিকসটা ভুল করো কিভাবে তুমি? ফিজিক্সে ডট গুণন আছে ক্রস গুণন আছে। আরে ওটা বিন্দু বৃত্ত লেখা সে। আছে। বলা চিল্লাবে বিন্দু বৃত্ত বল। তুমি ভুল ও বলছো। আচ্ছা এটা তাহলে বিন্দু বৃত্ত। কি কেন বৃত্ত? বিন্দু বৃত্ত বল? কেন বিন্দু বৃত্ত? আরে এটা আবার কোনো মজার প্রশ্ন হইলো। আচ্ছা যাও, যাও, যাও। এটা তো শূন্য, তাই এটা বিন্দু বৃত্ত। ও ওখানে লাইভ ক্লাস করে আমরা অনলাইনে ভাইদের পারা উচিত। যাকে পরের ক্লাসে তোমাদের জন্য তো সুযোগ থাকবে। যাই হোক আমি তোমাদেরকে একটু ক্যালকুলেটর নিয়ে বসতে বলবো, কারণ আসলে ক্যালকুলেটর নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কোন ভাইয়াকে কতবার পচানো হলো সেটা একটু ক্যালকুলেটর ছাড়া তো বের করতে পারবা না। অলরেডি আমার মনে হয় ইয়াসিন থার্ড বারের মতো, শুভ দুবার, কাব্য একবার, সো একটু গুনতে থাকবা আজকে ক্লাসে। পরবর্তী টপিকগুলো যতক্ষণ পড়াতে থাকবো ক্যালকুলেটর লাগবে, কিন্তু ক্যালকুলেটর ছাড়া তো হবে না। আর শেষমেশ তো তোমরা আসলে এই কাউন্টটা বের করতে পারবা না। ভাইরা মনোযোগী ছিল না। আচ্ছা ইয়াসিন এরকম মানে এইগুলো আসলে কি ছিল? তুমি ফিজিক্স থেকে অন্যজনের কথা শুনে তুমি ফিজিক্স থেকে প্রশ্ন না করে কেমিস্ট্রি থেকে ম্যাথ থেকে প্রশ্ন করো। আবার তোমাদের ফিজিক্সে ডট গুণন রয়েছে, ক্রস গুণন রয়েছে। যেমন আমরা ফিজিক্সে জানি তো ইয়াসিন এই টপিকস থেকে প্রশ্ন করার সাহসই পেত না। এ ডট বি আর এ ক্রস বি, যখন আমরা দুইটা ভেক্টরকে আমরা এভাবে ডট গুণন এবং ক্রস গুণন করব, তো এই টপিকস ইয়াসিনের থেকে বরং ইয়াসিন যে কোনো প্রশ্ন করলে সাথে সাথে এটা আপনি মানে কি হবে? আরে আল্লাহ, বলেন বলেন বলেন, এটা আপনি মানে কি? এ বি কস থেটা। আচ্ছা এটা আপনি মানে কি? আচ্ছা এটা কি মানে কি? হ্যাঁ। সাইন থেটা হ্যাঁ। ইটা। হ্যাঁ। যাও চলে যাও তুমি আচ্ছা, ডট ঠিক আছে, লিখতে ওকে, উট ওকে, লিখে ফেলো। ঠিক আছে উট লিখে ফেলো। এবার উট লিখে ফেলো। এবার ডট লিখতে এবার দাও, আমার উট লিখে প্রশ্ন ফেলো। হচ্ছে এই যে এই ক্রস বি, এটা ডিরেকশনটা কোন দিকে বলেন? আচ্ছা এটা আমরা বোতল থিওরি দিয়ে কিন্তু এগুলো বের করতে পারি। বোতল থিওরি, বোতলে আপনি মুক্তি আছে না? direction- না আপনি ডিরেকশন হ্যাঁ, হ্যাঁ, আমি দেখাচ্ছি, যাও। আপনি ডিরেকশন দেখান, সামনে পিছে নাকি ডানে হ্যাঁ না বামে? দেখাচ্ছি, বলেন। দেখো 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 দেখো। এই যে স্ক্রু নিয়ম থেকে আমি দেখাচ্ছি এটা। এই যে স্ক্রু নিয়ম থেকে দেখাচ্ছি। ইয়াসিন বোল্ড আউট হয়ে যাবা। তো স্ক্রু ঘুরাইলে দেখো দেখো। আচ্ছা, আচ্ছা, দেখি। যাও তুমি চলে যাও। না, না, আমি দেখবো, আমি এখানে এক্সপ্লেইন করে দিচ্ছি। দেখো এই যে এভাবে আমি যখন এভাবে ঘোরাচ্ছি তখন ডিরেকশন হচ্ছে এই দিকে, অর্থাৎ লব্ধির ডিরেকশন। এরপর হচ্ছে খেয়াল করে দেখো, আমরা যখন উল্টো ভাবে আঁকবো, খেয়াল করে দেখো সবাই, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। এরপর হচ্ছে আমরা যখন এই দিক বরাবর ঘোরাচ্ছি, এইভাবে ঘোরাচ্ছি, তখন লব্ধিটা এই দিক বরাবর যাবে। তো কনসেপ্টটা হচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে, মানে বাহ। উল্টো ভাবে যদি ঘোরাইতাম আমরা, উল্টো ভাবে আর কি, যদি আমি চিত্রটা ওইভাবে আঁকছি, তো আমরা বলে চলে আসো হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও, আর এক সেকেন্ড দাঁড়ানো যাবে না ঠিক এদিকে। আছে, তো আপনি তো ক্রস গুণনে এক্সপার্ট, তাহলে আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন। ইয়াসিন অ্যানসারই করতে পারে না, দেখো কত সুন্দর করে। ইয়াসিন এই যে যাও চলে যাও চলে যাও চলে যাও, ইয়াসিন চলে যাও। আরে আল্লাহ, এর ভাই আমাকে প্রশ্ন করার সুযোগই দিচ্ছে না। তুই তো প্রশ্ন আমি যদি করছিস। এখন একটা ক্রস গুণ দিয়ে প্রশ্ন করি, একজন পিএইচডি স্টুডেন্টস এই টপিক সম্পর্কে যা যা জানতো সবকিছুই বলে দিলাম, তাহলে এখান থেকে প্রশ্ন থাকে কিভাবে? আমি তো সুযোগ দিয়েছিলাম ডট টপিকস থেকে। তো ইয়াসিন প্রশ্ন করলে দেখো কত সুন্দর করে অ্যানসার করেছি আমি। তাহলে ভাই আপনি আমাকে থাক, আমি এই প্রশ্ন করে আপনাকে পৌঁছাতে চাই না। না, থাক, আপনি ইয়াসিন এই যে যাবো কেন? এই যে এরকম করো, এরকম করো, কেন যাবো? এরকম করো, কলম দেন, কলম। এরকম করো। আপনি আমাকে কলম দিন, আমি তাহলে আপনাকে দেখাই। ফোনটা ফোনটা আচ্ছা, এটা হচ্ছে আপনার জন্য আমার লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে, দেখো, মানে রিলেভেন্ট টপিকস থেকে করো। আমি তো তোমাকে এক্সপ্লেইন করে দেওয়ার পর এই যে রিলেভেন্ট মানে ক্রস গুণ থেকেই করব। করো করো করো, রিলেভেন্ট প্রশ্ন করবা। সুন্দর করে লিখেছো যে প্রশ্ন স্টুডেন্টরাই পারে না এরকম প্রশ্ন সেটা হচ্ছে যে ক্রস গুণন নিয়ে এখন যদি ভাইকে প্রশ্ন করি, ভাইয়া পারবে না, যেটা ছোট ভাই হিসেবে আমি মেনে নিতে পারবো না। So, আমি ক্রস গুণন নিয়ে ভাইয়াকে আর বিট দিতে চাই না। ঠিক আছে, ঠিক আছে, হার মেনে নিলাম। ঠিক আছে ইয়াসিন, এই যে এরকম করতে হয়, আর মানলে এই যে এরকম মাথা নিচু করতে হয়, এরকম করো। তাহলে কতবারের মতো ইয়াসিন বসলো? ক্যালকুলেটর নাও, 4 বার না 5 বার? ওকে। ও এই তো আর ভাইয়ের দিকে তাকাচ্ছে, ইয়াসিন ভাইয়ের দিকে তাকাচ্ছে না। ও লজিক কাটাবে। যাই হোক, আমি মনে হয় ক্রস গুণন ডট গুণন তোমাদেরকে বোঝাতে পেরেছি।
কি হইলো? ইয়াসিন ভাই আপনার দলে ছিলাম, ও লিখছে হেই ইয়াসিন ভাই আমি আপনার দলে ছিলাম, তো দল ত্যাগ করো, আমাদের দলে চলে এসো। ইয়াসিনের দলে কে নিয়ে যাবে? ইয়াসিন দলে কেমনে আসলে, মানে কেমনে আসলে বিশ্বাস করতে পারতেছি না। ইয়াসিন ভাই আজকে ইমোশনাল হয়ে গেছে। বাস ওকে, ইয়াসিন ভাইয়ের মতো কোনো কোশ্চেনই আসলো না, মাথায় কোনো কোশ্চেন আসলো না। আরে ভাই কি লাগছে এগুলো? প্রশ্ন করেই তবে যাব। ওকে ঠিক আছে, আমরা সমানতা টপিকস থেকে প্রশ্ন করেছিলাম, এখন আমরা অ্যালকেনে চলে যাব। অ্যালকেন নিয়ে আমরা খেলবো কাকে নিয়ে, শুভকে নাকি ইয়াসিনকে নিয়ে নাকি তোমাদের কাবু ভাইয়াকে নিয়ে, কাকে নিয়ে আমরা পরবর্তীবার আমি হেরে যাব, কাকে নিয়ে বলো? অ্যালকেনকে নিয়ে আমরা এবার আমি হেরে যাব। ওকে, ইয়াসিন ভাইয়া একটু আগে বললেন অজু করে আসছেন, এত তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে আমরা মজা না করি। না বলে দেন Maybe আর- আমি হ্যাঁ, ওইশার নামাজটা পড়ে আসছে। অসুস্থ ছিলাম বিধায় আর সাধারণত ইয়াসিন তারাবি হচ্ছে সাধারণত তাহাজ্জুদের সাথে পড়ার চেষ্টা করে। হ্যাঁ, লাভ রিয়াক্ট দেব। আচ্ছা, তোমাদের কেমন লাগতেছে? আমরা কি ক্লাসটা কন্টিনিউ করে যাব নাকি ক্লাসটা শেষ করে দিব? তোমাদের কাছ থেকে জানতে চাই। রাত 12টার সময়ও বা 12টা প্লাস এরকম সময়ও এভাবে আসলে মজা করে করে প্রত্যেকটা টপিক শেষ করা বা বোঝানো যায়, এটা শুধুমাত্র বুদ্ধি পাঠশালাতেই সম্ভব। বাসের পর বাস, তার উপর বাস। আচ্ছা, এবার আমরা অ্যালকেন নিয়ে, অ্যালকেন 9-10-এ ছিল। সো 9-10-এ আমি বিশ্বাস করি ইয়াসিন 9-10-এ পড়েছে, শুভও 9-10-এ পড়েছে। এখন ইয়াসিন যদি এই টপিকস নিয়ে নেক্সট আসলে খেলতে নারাজি হয় তাহলে আমি অ্যালকেন পারি। আজীবন ইয়াসিন হচ্ছে হেরে যাবে। অ্যালকেন পারি। ওকে, সো ইয়াসিন বলেছে উর্স বিক্রিয়া, দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে ইয়াসিন মুখ দিয়ে উচ্চারণ করেছে উর্স বিক্রিয়া, সো আমরা উর্স বিক্রিয়াটাই খেলবো এখন। শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব কি জানি সোডিয়াম বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। ইয়েস, আমরা ইয়াসিনের সাথে উর্স বিক্রিয়া নিয়েই খেলবো এখন। তো ইয়াসিন উর্স বিক্রিয়া খুব সুন্দর মতো এক্সপ্লেইন করেছে, সো আমরা শুয়ে পড়া বিক্রিয়া নিয়ে এখন আমরা খেলবো, যেটা তোমাদেরকে এর আগে শিখিয়েছিলাম। তো ইয়াসিন রেডি হয়ে যাও। তো আমরা ইয়াসিনের সাথে খেলা করার আগে ইয়াসিনকে আরেকবার আমি 9-10-এ ফিরিয়ে নিয়ে যাই, যেখান থেকে একবার বিক্রিয়াটা এক্সপ্লেইন করে দিই যাতে ওর প্রশ্নটা অ্যান্সার করা সহজ হয়, যার মধ্যে আমরাও কিন্তু শিখে ফেলতে পারি। সো উর্স বিক্রিয়া নিয়ে আমরা অ্যালকেন প্রস্তুতির আমাদের টোটাল 4টা বিক্রিয়া তোমাদেরকে শিখিয়েছিলাম। উর্স বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, উলফ কিশনার বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। বুঝলাম না। তারপর So- কিভাবে কমপ্লিট দেখে সো আমরা উর্স বিক্রিয়াটা ইয়াসিনের জন্য একটু আমরা এক্সপ্লেন করি, ইয়াসিন শুভ দুজনের জন্যই, কারণ শুভ এর আগে আমরা সম্ভবত দেখেছি শুভ দুবার পচেছে, ইয়াসিন 4বার উর্স বিক্রিয়া। সো শুভ পিছিয়ে আছে অনেক, সো প্রতিযোগিতায় উপরে উঠতে হলে শুভকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। উর্স বিক্রিয়া, সো আমাদের কনসেপ্টটা হচ্ছে, ইয়াসিন খেয়াল করো, কারণ তুমি এক্সপ্লেন দেখে তারপর তুমি অ্যান্সার করার চেষ্টা করবা। অ্যালকাইল হ্যালাইড আরএক্স Rx, এটাও good. লিখতে পারেন না, প্লাস Good. সোডিয়াম, সোডিয়াম, আবার তিনচিহ্ন দিয়া শুষ্ক ইথার, শুষ্ক ইথার। ওকে, শুষ্ক ইথার। তবে এটা যে আরএনএ, ওকে, না সরি আর হয়ে যাবে, সরি কি হলো এটা, কি হবে কাও? এই তারপর ডাবল আর হয়ে যাবে, কারণ এটা 2 দিতে হবে, 2 এখানে 2, আচ্ছা ডাবল আর হয়ে যাবে, মানে এটা হচ্ছে অ্যালকেন হয়ে গেছে, আর কি হবে? প্লাস এনএক্স অ্যালকেন হ্যালাইড, সরি NX সোডিয়াম হ্যালাইড। আচ্ছা, সোডিয়ামের আগে কি 2 হবে নাকি হবে না? এখানে 2 হবে নাকি হবে না? হবে। ওকে, এগুলো পরে ওকে, তাহলে ইয়াসিন এই বিক্রিয়াটা লিখলো। আমার মনে হয় উর্সের নামটা মুছে দিয়ে ইয়াসিনের নামটা লেখা যায় এখানে। যাই আমরা এখানে আরেকটা আর এর পরিবর্তে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড দিয়ে ওদেরকে বিক্রিয়াটা বোঝাই, তারপর আমরা প্রশ্নে চলে যাই। সো CH3 বর্ণ আমরা Cl নিলাম আমরা X এর পরিবর্তে 2Na। ওকে, এখন আমরা এটাকে সুই লিখে দিই। এর আগে তোমাদের আসলে শুয়ে পড়া বিক্রিয়া শিখিয়েছিলাম। সো সেম বিক্রিয়াটা আমরা যদি উৎপাদটা দেখি তাহলে এই CH3টা ডাবল হয়ে যাবে, তাই না? সো আমরা এক্ষেত্রে লিখতে পারি C2H6, ওকে, প্লাস আমরা লিখতে পারি 2NaCl। সো এই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি উর্স বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটাকে কি ইয়াসিন এভাবে লিখতে পারতাম না? মানে তোমার হচ্ছে স্টুডেন্টদের বোঝার সুবিধার্থে এই জিনিসটা 2 মানে কি আমরা 2বার তো লিখতে পারতাম। সো এক্স্যাক্টলি ওইভাবেই তো এসেছে। তোমরা আরেকটু এক্সপ্লেনেশন দেখে নাও যাতে তোমাদের বিক্রিয়াটা বুঝতে সহজ হয়। আর এক্স, সো এই বিক্রিয়াটা আসলে এসেছে এভাবেই, কিন্তু এখানে সুই হবে, এসেছে আসলে এভাবে যে এই আর এবং এই আর মিলে কিন্তু আমাদের অ্যালকেনটা তৈরি হয়েছে, তাই না? ওকে, এই এক্স এবং এই এক্স এবং এই দুইটা সোডিয়াম মিলে আমাদের তৈরি হয়েছে 2NaX। এটাই হচ্ছে আমাদের মূল বিক্রিয়া। সো আমি 3টা বিক্রিয়া তোমাদেরকে দেখাইলাম।
এবার হচ্ছে আমার প্রশ্ন, সো ইয়াসিন তোমার কাজ হচ্ছে বিক্রিয়ার উৎপাদটা বলে দেওয়া। এখানে কার্বন সংখ্যা দেখে কিন্তু বলে দিতে পারতেছি যে এখানে দেখো এই যৌগের মধ্যে একটা কার্বন আছে, তাহলে উৎপাদে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে, তাই না? ব্যাপারটা তো এরকম। এখানে একটা আর আছে মানে উৎপাদে 2 আর বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। সো সবসময় উর্জ বিক্রিয়া অ্যালকেনই তৈরি হয়, এখানে কোনো ঝামেলা নাই। ওকে, তার মানে একটা ব্যাপার আমরা বুঝে ফেলতে পারলাম যে এখানে যতগুলো আর থাকে উৎপাদে তত তার ডাবল আর বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। সো সংখ্যাটা বলতে পারলেই হবে। সো আমরা এখন একটা বিক্রিয়া দিব, সেখান থেকে ইয়াসিনের উৎপাদটা বলতে হবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডকেন, এই যে আমরা 10টা কার্বন বিশিষ্ট অ্যালকেনের কথা বললাম, এর মধ্যে সংখ্যাটা বলতে পারলে ইয়াসিন উইনার হয়ে যাবে। তবে ব্যাপারটা হচ্ছে এক্সাক্ট উৎপাদগুলো বলতে হবে। যেমন এই যে NaX আছে, এটাও কিন্তু ইয়াসিনকে বলতে হবে। সো ইয়াসিনের জন্য প্রশ্ন, এবং এক্ষেত্রে শুভও রেডি থাকবে উত্তর করার জন্য। সমতা কিন্তু বলতে পারবো না, সমতা বলা দরকার নাই, মানে উৎপাদটা বলতে পারলেই হবে। ওকে, ওকে, আচ্ছা আমি আরেকটু ভেঙে দেই যে আর প্রাইম বলতে আমি আসলে কি বুঝাচ্ছিলাম। ওকে, কারণ আর প্রাইম হঠাৎ করে চলে আসলে তো অ্যান্সার করা কঠিন হয়ে যেতে পারে। Cl আমি 2 ক্ষেত্রেই নিচ্ছি। সো এবার ইয়াসিনের কাছে প্রশ্ন হচ্ছে এখানে উৎপাদ কি হবে। এক্স্যাক্টলি প্রশ্নটা আরেকটু যদি সুন্দর করে বলি তাহলে কি কি হবে সেটা হচ্ছে ইয়াসিনের কাছে আমার প্রশ্ন, এবং এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সম্ভবত 18-19 সেশনে এসেছিল। সো এটা হচ্ছে উর্জ বিক্রিয়া, অবশ্যই এখানে শুষ্ক ইথার। সো আমি আর প্রাইমের মানটা বলেছি C2H5, আর এর মানটা বলেছি CH3, এবং এটাই হচ্ছে আমাদের একটা উর্জ বিক্রিয়া, এবং এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে উৎপাদ কি কি হবে, সেই উৎপাদগুলো ইয়াসিন বলবে। তার আগে তোমরা কমেন্ট বক্সে জানাতে থাকো, ইয়াসিনের কমেন্ট দেখার কোনোই সুযোগ নাই। সো তার আগে ইয়াসিন একটু ভাবতে থাকো, কারণ আমি এক্সপ্লেইন করে তারপর প্রশ্ন করেছি। সো অলরেডি হয়তো তোমরা উর্জ বিক্রিয়াটা বুঝেও ফেলেছো। সো ইয়াসিন এবং শুভ দুজনের জন্যই তুমি বল কি। ওকে ওকে, ইয়াসিন ভাই খাদক হলে শুভ ভাইয়া। ও আচ্ছা, যাই হোক, উৎপাদ কয়টা হবে এটা একটু বলেন তো। উৎপাদ অনেকগুলো হতে পারে। না, মেইন উৎপাদও ব্যাপার হচ্ছে একটা বিক্রিয়ার উৎপাদ বাই প্রোডাক্ট হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে বাই প্রোডাক্ট। তুমি চাইলে এটা না বলতে পারো, কিন্তু মেইন প্রোডাক্টগুলো বলতে হবে। মানে অ্যালকেন আসলে একটা হতে পারে, 2টা হতে পারে, বা একটা হতে পারে, তার মধ্যে সবগুলো কার্বন থাকতে পারে, বা অনেক কিছু হতে পারে। এটা হচ্ছে বাই প্রোডাক্ট। বাই প্রোডাক্ট যোগ শুভ বলে দিয়েছো নাকি? প্রোপেন হবে আমার মনে হয়। পারলে কিভাবে? আরে আমার কথা তো আমার চেষ্টা করো, তোমরা লিখতে থাকো, প্রোপেন হবে। আর এটা চিন্তা করো, এত মানে ফট করে সোডিয়াম ক্লোরাইড হবে। বাই প্রোডাক্ট না বলো, অসুবিধা নেই। মানে তোমার বাই প্রোডাক্ট যেটাই হোক না কেন, এখানে সোডিয়াম ক্লোরাইড দিতে হবে। এক্সেল হবে, এক্সেল। হেক্সেন হ্যাঁ। একটাই উৎপাদ, এবং সেটা হেক্সেন। ওকে, প্রোপেন হবে। আচ্ছা যাই হোক, শুভ কি বললে? শুভ প্রোপেন। প্রোপেন মানে হচ্ছে তোমার প্রোপেন মানে হচ্ছে C3H8 প্লাস হচ্ছে NaCl। সমতা করলাম না ইয়াসিন, এক্সেল। একটাই উৎপাদ C6H14 প্লাস NaCl, তাই তো? NaCl বাইরে তো আর কিছু হবে না। সো এদের দুজনের অ্যান্সার হয়েছে কিনা আমরা একটু এখন কমেন্ট বক্স ঘুরে আসবো। সো আমরা একটু দেখি। কমেন্ট দেখে বলছে। ওকে, CH3 CH3 C2H5 C2H5। তাসনিম তানজিনা অ্যান্সার ভুল। বলেনি ভাইয়া হলো, বলেনি ভাইয়া হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন উপরে অ্যান্সার করেছো CH3 CH2 CH2 CH3 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 NaCl। না, অ্যান্সার হয়নি মহিবুল। আমি তো ক্লাসে শিখিয়েছিলাম। আমির রহমান, তোমার অ্যান্সার হয়নি। ইথেন প্লাস বিউটেন কাছাকাছি গিয়েছিলে, C3H8। আচ্ছা, এটা একটু 1 ঘন্টা হয়ে গেছে, আমি ভাবলাম 20 মিনিট। আচ্ছা, আমরা এক্সপ্লেন করা শুরু করে দিই। অনেকে অ্যান্সার চেষ্টা করতেছো, কারণ এটা একটা বড় বিক্রিয়া, তো আসলে আমাদের অ্যান্সার করার জন্য আমাদের হয়তো একটু সময় লেগেছিল। যাই হোক, আমাদের এইটা হচ্ছে খুবই স্পেশাল একটা বিক্রিয়া। কনসেপ্টটা বলে দিই, তারপর অ্যান্সার করি। আমরা সাধারণত এটা জেনে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে প্রশ্নগুলো করা হয় সাধারণত স্টুডেন্টগুলো যেই কনসেপ্টটা বাদ দিয়ে আসে, ওই একই টপিক্সে যে কনসেপ্টটা বাদ দিয়ে আসে সেখান থেকে প্রশ্ন করা হয়। আমরা জানি উর্জ বিক্রিয়ায় যতগুলো কার্বন থাকে তার ডাবল কার্বন হয়ে যায়, তাই না? তার মানে কনসেপ্টটা কি দাঁড়ালো, যে উর্জ বিক্রিয়ার মাধ্যমে বেজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যায় না। এটাই তো, যে ডাবল করলে সেটা তো কখনো বেজোড় হতে পারবে না। সো এটা হচ্ছে আমরা একটা অনুসিদ্ধান্ত ধরে নেই যে উর্জ বিক্রিয়ার মাধ্যমে বেজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যায় না, যা হবে সব জোড়।
কিন্তু উডস বিক্রিয়ার মাধ্যমে যে বেজোড় সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যায় সেটারই একটা বিক্রিয়া হচ্ছে এটা, যেটা আমাদের বইতে প্রত্যেকটা রাইটারের বইতে আছে। অনেকগুলো বিক্রিয়া থাকে, এক দুটা বিক্রিয়া আমরা দেখি, কিন্তু নিচের বিক্রিয়াগুলো আমরা দেখি না। সো দেখো এখানে আমাদের কার্বন আছে এর মধ্যে একটা, এখানে কার্বন আছে দুইটা, কারণ এখানে C2H5 এবং CH3। সো একটা, এটা হচ্ছে তিনটা। সো আমি উপরের লাইনটা যদি ব্যাখ্যা করি তাহলে তোমাদের নিচের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। সো উপরের এখানে সিস্টেমটা হচ্ছে তোমরা দুজন প্লাস তোমরা দুজন প্লাস বিপরীত দুজন প্লাস NaX। সো এটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়ার উৎপাদ। অর্থাৎ আমাদের এখানে আমাদের এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড বা অ্যালকাইল, এটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল। সো এখানে আমরা যদি সমতা করতে চাই তাহলে এখানে 2 আসবে, এখানে 2 আসবে, আমরা জাস্ট এখানে সমতাকরণ এর জন্য সময় নিচ্ছি না। সো খেয়াল করে দেখো এখানে আমাদের যেই অ্যান্সারটা পাবো, এখানে আমরা যদি নিচে চলে যাই তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো, এখানে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো, এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাবো প্লাস NaCl। সো দেখো আমাদের কিন্তু কেন রিজন? আচ্ছা, উত্তর হচ্ছে আমাদের এখানে দেখো উডস বিক্রিয়ার মিনিংটাই হচ্ছে অতিরিক্ত পরিমাণ অ্যালকাইল হ্যালাইড নিতে হবে যতক্ষণ পর্যন্ত ওই শুষ্ক সোডিয়ামকে আমরা বিক্রিয়া বা দ্রবীভূত করে না ফেলতে পারি। খেয়াল করে দেখো এই যে শুষ্ক ইথার, এ বলে তোমরা দ্রুত মিশে যাও, কারণ এটা তো প্রভাবক। আমরা ড্রাই ইথার, এটা হচ্ছে আমাদের প্রভাবকীয় মাধ্যমে আমরা এই বিক্রিয়াটা করি। এই সোডিয়াম এদের সাথে বিক্রিয়া সম অনুপাতে নিলে করে না। যখন এর তুলনায় আমরা অতিরিক্ত অ্যালকাইল হ্যালাইড নিতেই থাকবো তখন এই বিক্রিয়াটা সংঘটিত হয়। যখন অতিরিক্ত অ্যালকাইল হ্যালাইড নিচ্ছ, অ্যালকাইল হ্যালাইড বাড়তে থাকলে উৎপাদের পরিমাণ কি বাড়বে নাকি কমবে? অবশ্যই বেড়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের উপরের বিক্রিয়াগুলোর সাথে আমরা যদি ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে চাই, এখানে একটা উৎপাদ হলো, এখানে দুইটা উৎপাদ হলো, তাহলে এটা তো আর ম্যাথ না, এটা তো কেমিস্ট্রি। আমাদের মিথেন আর ইথেন তো কখনোই একই টাইপের যৌগ না, ইথেন আর প্রোপেন তো একই টাইপের যৌগ না। সো আমরা যদি এগুলো একদম ম্যাথের মতো করে যোগ করে, ইয়াসিন যেটা বলার ট্রাই করেছিল যে ভাই 4 আর 2 6 আর 4 আর 2 6 আর 3 9, তাহলে 9 অ্যান্সার হবে। সো এটা তো ম্যাথ না, এটা তো কেমিস্ট্রি। সো ব্যাপারটা হচ্ছে ইয়াসিন এভাবে একটা যোগের মধ্যে সবগুলো অ্যান্সার করার ট্রাই করেছিল। ইয়াসিনের থিওরিটা কি ছিল দেখো, কত লেম ভাবে ও চিন্তা করেছে। কি চিন্তা করেছে? আচ্ছা এই 1 আর 1 2 কে ডাবল করলে হয়ে যায় কত? 4, তাই না? তাহলে এই 2 আর 1 3 কে ডাবল করলে হয়ে যায় 6। সো দেখো এটা কি ইসলাম শিক্ষা নাকি BGS, বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ? যাক আমার আনসার তো একটা হইলো আছে, 1/3 হইলো আছে, এটা তো মেনে নিতে হবে। আচ্ছা যাক, আমাদের উৎপাদটা কি হবে আমি একটু লিখে দেই। আমাদের উৎপাদ হবে C2H6 প্লাস C4H10 প্লাস C3H8 এবং এর পাশাপাশি NaCl। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, আমরা অনেকে এই বিক্রিয়াটা ভুল করি। সো বিক্রিয়াটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমরা সাধারণত দেখে থাকি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ইউনিভার্সিটিতে, যেমন বুয়েটে হতে পারে, বুটেক্সে হতে পারে, রুয়েট চুয়েট কুয়েটগুলোতে এই ধরনের প্রশ্ন দেওয়া হয়, যে প্রশ্নগুলো আমরা সাধারণত স্কিপ করে আসি। সো একটা বিক্রিয়া পারলেই ও আচ্ছা অ্যালকেন, আমি সাধারণত যখন অ্যালকেন টপিক্সটা পড়াতে যাই একদিন একজনের কমেন্ট পেয়েছিলাম, এটা তো ভাই 9 10-এ পড়ে এসেছি। সো 9 10-এ এই বিক্রিয়াটা কখনোই এইভাবে পড়ানো হয়নি, কারণ তোমার বিশ্ববিদ্যালয়ে যখন প্রশ্ন করা হয়, যারা প্রশ্ন করেন তারা জানেন কোন টপিকটা তুমি বাদ দিয়ে আসো, কোন টপিকটা থেকে তোমার প্রশ্ন ভুল হতে পারে। ওকে, সো ইয়াসিন পঞ্চমবারের মতো সবাই ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে কাউন্ট করতে থাকো যে কততম বারের মতো সবাই পছন্দ খাইতেছে। অলরেডি কাব্বা এখান থেকে চলে গেছে। সো আমরা একটু দেখতে চাই আংশিক উইনার ঘোষণা করা যায়। আচ্ছা, শুভকে আংশিক উইনার ঘোষণা করার দাবি করতেছে শুভ। ইয়াসিনের মধ্যে একটা অপশনও হয়নি। শুভ হচ্ছে এটা বলেছিলে না, C3H8। ওকে, তাহলে 25% বলা যায়। না 25% কেন হবে? 33%। ওকে, শুভ পিঠ বাঁচানোর চেষ্টা করতেছে এটা বলে। অনেকটা এরকম ধরো যে শুভ তোমাদেরকে ম্যাথ শিখাইতেছে, বহুপদী করাচ্ছে অথবা সম্ভাবনা করাচ্ছে। তো সম্ভাবনা করাতে যে হঠাৎ করে শুভ একটা প্রশ্নে, ধরো যে সে প্রশ্নের অ্যান্সার হবে 5, এবার শুভর অ্যান্সার এসেছে 4, শুভ বলতেছে আরে অ্যান্সার তো ঠিকই আছে, একদম কাছাকাছি, 1 কম হয়েছে, এটা কি আসলে কোনো ভুল কিছু হইলো নাকি? এটা তো কাছাকাছি। তো তখন বলতেছে যে 1 যোগ করে দাও, 1 যোগ করে 5 বানাই দাও, তাহলে তো অ্যান্সার হয়ে গেল। 1 কোথা থেকে আসছে তার কোনো ব্যাখ্যা নাই।
যাই হোক ম্যাথে তোমরা এই কাজ করতে পারো, ম্যাথে এই ধরনের লজিক তুমি দেখাতে পারো, এই কাছাকাছি আনসার। লজিকটা হচ্ছে এরকম যে আমি খাইতে গেছি হোটেলে, বিরিয়ানি খাইতেছি, মানে মাংস খাইতেছি, পোলাও খাইতেছি আর বোরানি খাইতেছি। জিতলাম, একটু উৎপাত হয়েছে। তো আমি বললাম যে আমি মাংস খাইছি। তো এটা তো কমন পড়ে গেছে, আমি মিথ্যা তো বলি নাই। এটার অ্যান্সার কি হবে আমি তোমাকে বলি, তুমি বিরিয়ানি ফিরিয়ানি ওসব বাদ দাও। তুমি যখন ধরো যে তুমি কুমিল্লা যাচ্ছ, কুমিল্লা যাইতেছে, হঠাৎ করে তোমার ওয়াশরুমে যাওয়া দরকার, এবার তুমি 10 টাকা দিছো। আচ্ছা 10 টাকায় কি করতে হয় আর 5 টাকায় কি করতে হয় বলো তো? 10 টাকায় হচ্ছে 2টা কাজ, যে কোনো জায়গায় করি না। আর হচ্ছে 5 টাকায় একটা কাজ, তাই না? সো 10 টাকা দিয়ে দিলে 10 এর মধ্যে কিন্তু 5 টাকার ওই কাজটাই ইনক্লুডেড থাকে। সো এখানে ব্যাখ্যাটা হবে অনেকটা এরকম। আচ্ছা সবাই আমাকে congratulations দিচ্ছে। Yes. ভুল না, লজিক। আচ্ছা ইয়াসিন ভাই কেমিস্ট্রি ক্লাস চাই। ইয়াসিন আবার হবে নাকি? না, এর থেকে সহজ প্রশ্ন। আমি জিততে জিততে ক্লান্ত হয়ে গেছি। ইয়াসিন জিততে জিততে ক্লান্ত হয়ে গেছে, আমি তো আর পারতেছি না অসুস্থ অবস্থায়, আর কেমনে সম্ভব? এবং পুরো রাত জুড়ে এবার কিন্তু সব আমার সাথে যদি ওরা অংশগ্রহণ করে, অথচ ইয়াসিন ফিজিক্সের একটা প্রশ্ন করে ওর থেকে বেশি ভাবে মানে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিতে হবে। কিভাবে বলা দিতে চাই তুমি অসুস্থ। কিভাবে ডান হাতি স্ক্রু নিয়মের সাহায্যে আমরা আর লব্ধির দিক নির্ণয় করে ফেললাম, অর্থাৎ ক্রস গুণনের আর এর দিক নির্ণয় করলাম আমরা, অর্থাৎ এ এবং বি এর যে ক্রস গুণন করলে আমরা লব্ধির যে দিক নির্ণয় করি, এটা যে একক ভেক্টর, ওটার আমরা যে ডিরেকশন নির্ণয় করলাম, যেটা আমাদের ডট গুণনের ক্ষেত্রে প্রয়োজন হয়েছিল না, সেটাই তোমাদেরকে আমি কত সুন্দর ডান হাতি স্ক্রু নিয়মের সাহায্যে ব্যাখ্যা করলাম। বুঝছো, ভেবেছিল পারবে না। ওকে, ক্লাস কয়টা পর্যন্ত হবে? তোমরা যতক্ষণ পর্যন্ত যারা, আরেক নাম লজিকের ডিব্বা, মুসলিম জান্নাত বলেছে। সেরা ভাই, ম্যাথে তো কথাই না, লুডো স্টার তো বস, আর কেমিস্ট্রির ভবিষ্যৎ। উম্মে সামিয়া 10 টাকার কি কাজ? এমএ শাহেদ বলেছ। একা একা খেলছে। আচ্ছা এমএ শাহেদ 10 টাকা দিলে কি 2টা কাজই করা যায় না? আমি সেটাই বোঝাতে চেয়েছিলাম। রিপ্লাই জানাবেন, আপনি সেরা ভাই, ম্যাথে তো কথাই নেই, লবিস্টারে তো বস, সারা রাত বড় বাথরুম ছোট বাথরুম, সুরাইয়া তাবাসসুম বলেছো। সবাই প্রি অ্যাডমিশন কোর্সের কেমিস্ট্রি আংশিক গিফট করা হোক, আমিন। শাতিল বলেছো। একা একা খেলছে, হোটেল বানিয়ে। শুভ অ্যালকিন নিয়ে কার সাথে খেলবো? এর মধ্যে কোন টপিকসটা পছন্দ? অ্যালকোহল। আমরা একটু অ্যালকোহল নিয়ে আমরা টপিকসটা শেষ করব। অ্যালকোহল হারাম দিবে। বলো কোন টপিকস পছন্দ এদের মধ্যে? ইয়াসিন অ্যালকোহল পড়ছিলে? হ্যাঁ অ্যালকোহল সহজ আছে কিন্তু। সো আমরা ইয়াসিনের পছন্দের টপিকস অ্যালকোহল দিয়ে আমরা চেষ্টা করব ইয়াসিনকে জিতিয়ে আজকের ক্লাসটা শেষ করার জন্য। তো কোনো একটা টপিকস ব্যাখ্যা করার আগে আমি অবশ্যই মানে প্রশ্ন করার আগে অবশ্যই এক্সপ্লেইন করে নিব, যাতে ভুল করাটা সহজ হয়। ওকে, আমি এটা বিশ্বাস করি তোমরা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবা। বলেন ঘুমাইতে যেতেছে, ঘুমাইতে চাইতেছে? বলে দেন নেক্সট দিন যে ক্লাস আমরা যদি নেই, রাত নিব না, আমরা সন্ধ্যা ধরেছে, ধরেছে। আচ্ছা, তো যাই হোক আমরা নেক্সট দিন থেকে যদি মানে আমাদের ক্লাসগুলো আমরা নিব, তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে রাখি। নেক্সট দিন থেকে আমরা ক্লাস নিব সন্ধ্যার দিকে, আমরা রাতে আর ক্লাস নিব না, কারণ এক্ষেত্রে আসলে বেশ আমাদের জন্য মিস শিডিউল হয়ে যায়, আমরা অনেক কাজ আমাদের পিছিয়ে যায়, কারণ এক্ষেত্রে আমাদের ক্যামেরার পেছনে বা আমাদের ব্যাক এন্ডে অনেক কাজ থাকে, যে কাজগুলো ফেলে রেখে সে ক্লাস নিতে হয়। এবং একই সাথে দেখতে পাচ্ছ তোমার ইয়াসিন ভাই, কাব্য ভাই, শুভ ভাই পিছনে কিন্তু কাজ করতেছে, এবং তোমরা যে এই পরিমাণ এত কম উপস্থিতি দেখাচ্ছ, এই উপস্থিতি থাকলে আমরা কিন্তু এইভাবে কষ্ট করে ক্লাস নিতে আসবো না। আচ্ছা, কোর্স গিফটের লাইফ চাই, আই হেটেড অ্যালকোহল। ওকে, যেহেতু অ্যালকোহল বাদ দিতে বলেছো এবং আমরা অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ক্লাস করে ফেলেছি, আমরা টপিকস কন্টিনিউ করতে চাই না। এই পরবর্তী ক্লাসগুলোতে আমরা অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলো নিয়ে আবার কথাবার্তা বলবো। সো সলভ ক্লাসটা কেমন ছিল কমেন্ট বক্সে দেখতে চাই, এবং সবার কাছ থেকে এটা অবশ্যই চাইবো, আজকের ক্লাসে কে কয়বার পচানি খেয়েছে, শুভ ভাইয়া কয়বার, কাব্য ভাইয়া কয়বার, ইয়াসিন ভাইয়া কয়বার, এবং কিভাবে পচানি খেয়েছে তার উপর বন্দি পাঠশালা গ্রুপে একটা রিভিউ দেওয়া। অর্থাৎ স্ক্রিনশট নিবা, আমাদের লাইভের এই ক্লাস থেকে স্ক্রিনশট নিবা, সেই স্ক্রিনশট থেকে অবশ্যই স্ক্রিনশট থেকে রিভিউ কথাটা বলে দিই। আচ্ছা আচ্ছা বলে দেই, একটা গোপন কথা ফাঁস করে দেই। আজকের লাইভে যতগুলো পচেনি আমি খাইছি, এগুলো সব স্ক্রিপ্টেড ছিল,
মানে আমি যাতে ইচ্ছা করে ফেল করি আমি এগুলো পারতাম, মানে যা যা বলছে কাইরাল কার্বন শূন্যটি ছিল এগুলো আমি ছোটবেলা থেকে পারতাম। তোমরা এটা অবশ্যই ট্রাস্ট রাখো, এগুলাতে আমি বস আসলে। এই যে একটু আগে যেগুলো শিখাইছে উঠছে ওটা যে ঢাকা ভার্সিটি 2018-তে আসছে, এটা তো আমি অনেক আগে সলভ করছি। মানে প্রতিদিনই তো মানে আমি তো যখনই পরীক্ষা হয় তখনই তো ফুল প্রশ্নটা সলভ করি। সো ওগুলো খুব ইজি। মানে হচ্ছে আজকে লাইভে যতগুলো ভুল করছি এগুলো কিন্তু স্ক্রিপ্টেড ছিল। আর ভাই বলছিল ইয়াসিন প্লিজ ভাই তুই ভুল করিস, তুই যদি ভুল করস তাহলে মনে কর সবাই স্টুডেন্টরা খুব উত্তেজিত থাকবে, ভালো হবে সব কিছু। এই কারণেই আমি ইচ্ছা করে ভুল করছি। আর ভাই অ্যাপ্রিসিয়েট করেন। ইয়াসিনের যদি মুখ না থাকতো তাহলে হয়তো কান দিয়ে কথা বের হইতো, অথবা শরীরের অন্য কোনো জায়গায় যদি অন্য নাক দিয়ে কথা বের হইতো, অথবা অন্য কোনো জায়গা দিয়ে কথা বের হইতো। সো ব্যাপারটা হচ্ছে মুখ আছে বলে এখনো পর্যন্ত ইয়াসিন আসলে এখনো প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে। তো যাই হোক, ইয়াসিনকে যখন আমরা অনেক হাসি ঠাট্টা মজা করলাম, ইয়াসিন আসলে পিঠ বাঁচানোর চেষ্টা করলো, কারণ ওর জন্য মায়ের ব্যবস্থা করা হচ্ছিল। ইয়াসিন মাঝখানে পেছন থেকে কান্না করে দিছে। তো এটা চাই যে কোন পচানিটা সব থেকে ভালো লেগেছিল, এবং সেটা স্ক্রিনশট নিয়ে বন্দি পাঠশালা গ্রুপে লিখে দিবা যে কিভাবে পচানিটা খেয়েছিল। যেমন আমরা ফেইলের একটা র্যাঙ্কিং করেছিলাম, ইউনিভার্সিটির মধ্যে যে এআর ভাই আছে সেটা র্যাঙ্কিং করেছিলাম, ইয়াসিন শুভ কাব্য প্রত্যেকটা ভুল অ্যান্সার দিয়েছিল, সেটার উপরে আমরা নামকরণ সমানতা এলকেন এটা পড়িয়েছিলাম। যেমন নামকরণের মধ্যে ইয়াসিন একটা ভুল অ্যান্সার দিয়েছিল, পরে ইয়াসিনকে সামনে ডেকে নিয়েছিলাম। সো সামনে ডেকে নেওয়ার পরে ইয়াসিন ভাবছে ওর অ্যান্সার ঠিক আছে, তখন একটু মুড নেওয়ার চেষ্টা করছে, জি ভাই এভাবে আমি শিখছিলাম, এটা তো পারবো, এমনি সহজ ছিল। পরে আমি যখন বললাম যে ওটা আসলে ভুল ছিল তখন ঝেড়ে দৌড় মারছে এখান থেকে। যাই হোক, টোটাল ক্লাসের উপর অবশ্যই রিভিউ চাই, আমরা পরবর্তীতে এরকম ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। দেখো জীবযোগে এত কঠিন একটা টপিকস, এত কঠিন একটা চ্যাপ্টার, অথচ দেখো কত সুন্দরভাবে আমরা এভাবে আলোচনা করে মজা করে কিন্তু তোমাদেরকে শেখাতে পারি। সো কোনো টপিকস, ফিজিক্স কেন, কেমিস্ট্রি, ম্যাথ, কোনো সাবজেক্টেরই কোনো টপিক্সই কঠিন নয় যদি আসলে সেভাবে ফিল করে মজা করে লজিক দিয়ে পড়া যায়। ওকে, ক্লাস করে মজা পাইলাম, অসাধারণ ক্লাস ছিল আজকে। সো আবার হয়তো একই ধরনের কোনো একটা ক্লাস নিয়ে পরবর্তীতে দেখা হবে। আচ্ছা এখনো জান নাই ভাই? ওকে, পরবর্তীতে আবারও হয়তো দেখা হবে কোনো একটা ক্লাসে। ঠিক আছে, সবার রিভিউয়ের অপেক্ষায় রইলাম। আর এত কম উপস্থিতি হইলে কিন্তু আমরা পরবর্তীতে এই ধরনের ক্লাস নিয়ে আসবো না। আর অবশ্যই আমরা ক্লাসের শিডিউলটা চেঞ্জ করে ফেলবো। সো আমাদের সাথে অবশ্যই যদি প্রতিদিন দেখা করতে চাও তাহলে অবশ্যই ক্লাসে উপস্থিতি বাড়াতে হবে। আচ্ছা, সো ইয়াসিনকে 5 বার পচাইছি, শুভকে 4 বার, কাব্যকে 1 বার। এই পচানিগুলোর উপরে বন্দি পাঠশালা গ্রুপে তোমাদের রিভিউয়ের অপেক্ষায় রইলাম। পুরো ক্লাসটা কেমন ছিল সেটার উপর রিভিউয়ের অপেক্ষায় রইলাম। শুভ ক্লোজ করে দিও। ওকে ঠিক আছে, মুড অফ ছিল, অন হয়ে গেছে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের সবার রিভিউয়ের অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।